বছর। আজ থেকে 15 বছর আগে আমি ছিলাম একজন অবহেলিত ছেলে। রাস্তায় রাস্তায় ভিক্ষা পর্যন্ত করেছি। আমার উপর দুর্নীতির মামলা দেওয়া হয়েছিল, কিন্তু আজ আজ আমি কোটিপতি। আমার এক ইশারায় দেশের অর্থনীতি উঠানামা করে। আজকের গল্প হলো রিভেঞ্জের। ঢাকার সর্বোচ্চ বিল্ডিংয়ে আমার পেন্ট হাউস। এইমাত্র আমি আমেরিকা থেকে ফিরেছি, এখন বাসায় যাচ্ছি। কিন্তু বাসায় পৌঁছানোর আগে এক সুন্দরী মেয়ে, মানে প্রাইম মিনিস্টারের মেয়ের গাড়ির সাথে আমার রোলস রয়েলস গাড়ির ধাক্কা লাগতে চলেছে। আমার গল্পটা এখান থেকে শুরু হবে, রিভেঞ্জ দিয়ে শুরু হবে। তার কারণগুলো 15 বছর আগেই হয়ে গেছে, ধীরে ধীরে বুঝতে পারবেন। এতক্ষণ যার কথা শুনছিলেন তার নাম হলো নয়ন আহমদ। তার ব্যাপারে কিছু ধারণা হয়তো আপনাদের হয়ে গেছে, বাকি সব গল্পে বুঝবেন। গুলশান এভিনিউ, ঢাকা, রাত 12:40। রাতের ঢাকা, আকাশ মেঘে বৃষ্টি পড়ছে। গুলশানের চওড়া রাস্তায় স্ট্রিট লাইটগুলো ঝাপসা। উল্টো দিক থেকে আসা একটি লাল ফেরারি প্রচণ্ড গতিতে রাস্তার পানি ছিটিয়ে জিগজ্যাগ করে এগিয়ে যাচ্ছে। গাড়ির ভেতরে 4 জন তরুণ তরুণী। হাই ভলিউমে গান বাজছে, কিন্তু গানের আওয়াজ ছাপিয়ে তাদের তর্কাতর্কি শোনা যাচ্ছে। স্টিয়ারিং এক হাতে ধরে পেছনের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীর মেয়ে গল্পের নায়িকা মেহের চৌধুরী বলে, আরে ধুর লিজা, তোর ওই ফালতু বয়ফ্রেন্ড আরমান এসেছিল পার্টিতে। ও তো আমাকে বলেছিল ও নাকি দুবাই ট্যুরে আছে। লায়ার একটা। আরমান তো লায়ারি, কিন্তু তুই দেখলি না ওর সাথে কে ছিল? ওই যে বস্তির মেয়েটা, কি যেন নাম, সানিয়া। ও নাকি এখন মডেলিং করে। সিরিয়াসলি মেহের, আমাদের লেভেলের পার্টিতে সব থার্ড ক্লাস মেয়েদের কে ইনভাইট করে? কিন্তু যাই বলিস, আজকের পার্টিটা জোস ছিল। ফারহানা, তুই কিছু বল। বাদ দে তো, সানিয়া তো সানিয়াই। কিন্তু মেহের, তুই একটু স্লো চালা না গাড়িটা। আমার ড্রেসটা কিন্তু নতুন, ঝাঁকুনিতে কফি পরে নষ্ট হয়ে যাবে। আরে চিল তোরা, কফি পড়লে নতুন ড্রেস কিনে দেব। বাবার কার্ড আছে না। আর রাস্তা দেখছিস পুরো খালি, মনে হচ্ছে পুরো ঢাকা শহরটা আজ মরে গেছে, জাস্ট আমরাই বেঁচে আছি। মেহের মরে নাই, ঘুমাচ্ছে। রাত প্রায় 1টা বাজে। আর প্লিজ সামনে তাকা, ওয়াইপার কাজ করছে না ঠিক মতো। তুই এত জোরে চালাচ্ছিস কেন? রিফাত, তুই না আসলে একটা ভীতু। তোর নাম হওয়া উচিত ছিল রিফাত, না মিসেস রিফাত। এত ভয় পেলি কেন? এই স্পিড কিচ্ছু না। আমি তো এখনো স্পোর্টস মোড অনই করিনি। দোস্ত প্লিজ, আমার কাল সকালে ফ্লাইট আছে, চিটাগং যেতে হবে। আমাকে আজ অক্ষত বাড়ি পৌঁছে দে। ফ্লাইট মিস করলে প্রাইভেট জেট পাঠিয়ে দেব। এখন চুপ করে বস। আচ্ছা শোন, তোরা কি খেয়াল করেছিস আজকের পার্টিতে রিয়াদ ভাই কিভাবে আমার দিকে তাকাচ্ছিল? লিটারেলি লোকটা একটা ক্রেপ। বাবার বিজনেস পার্টনার না হলে আমি ওর গালে তখনই চর বসাতাম। আরে রিয়াদ ভাই তো তোর বাবার বয়সী প্রায়, তাও আবার টাকলু। শুনেছি উনি নাকি আবার বিয়ে করবে। তোর দিকে নজর আছে নাকি? ছি। মুখ সামলে কথা বল লিজা। আমার দিকে নজর দেওয়ার সাহস ওর নেই। আমি মেহের চৌধুরী, প্রধানমন্ত্রীর মেয়ে। আমাকে টাচ করার যোগ্যতা এই শহরে খুব কম মানুষেরই আছে। মেহের, সামনে গাড়ি, বামে কাটা। মেহেরের কথার মাঝেই উল্টো লেনের অন্ধকার ফুঁড়ে একটি কালো পাহাড়ের মতো রোলস রয়েস তাদের লেনের খুব কাছে চলে এসেছে। মেহের হাসি মুখে মিলিয়ে গেল। শিট, উফ, শিট শিট শিট। কথার আর সুযোগ নেই। মেহের প্রাণপণে ব্রেক কষল, কিন্তু ভেজা রাস্তায় টায়ার গ্রিপ পেল না। ফেরারিটা বনবন করে ঘুরে গেল। চাকার কর্কশ আওয়াজ। মা গো! ধর ধর, শক্ত করে ধর। ধরম করে এক বিকট শব্দ হলো। ফেরারিটা সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা খেল। কাঁচ ভাঙার ঝনঝনানি শব্দ। এয়ারব্যাগ বের হলো না, ধোঁয়া বের হতে শুরু করলো। রোলস রয়েসটি কিন্তু স্পর্শও করলো না। সেটি কোনো এক অদ্ভুত জাদুকরী ব্রেকিং সিস্টেমে
ঠিক 2 হাত দূরে থেমে গেল। কয়েক সেকেন্ডের পিনপতন নীরবতা, শুধু বৃষ্টির শব্দ। আমার নাক আমার নাক ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। তোরা সবাই ঠিক আছিস তো? উফ, আমার নাকটা গেল রে। মেহের, মেহের তুই ঠিক আছিস? হাত পা নাড়াতে পারছিস তো? মেহের সিটে হেলান দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। শক কেটে গিয়ে এখন তার মাথায় রক্ত উঠে গেছে। সে নিজের কপাল স্পর্শ করল, একটু রক্ত। সে রক্ত দেখে চিৎকার করে উঠল। ব্লাড! আমার গায়ে রক্ত, আমার গাড়ি, আমার ফেরারিটা। গাড়ি গোল্লায় যাক, আমরা বেঁচে আছি এটাই বেশি। বের হ, গাড়ি ব্লাস্ট হতে পারে। ব্লাস্ট হবে কেন? ব্লাস্ট তো আমি করব এখন। কোন অন্ধের বাচ্চা গাড়ি নিয়ে বের হয়েছে এই তুফানের মধ্যে? মেহের বৃষ্টিতে ভিজতে ভিজতে গাড়ি থেকে নামলো। তার হিল জুতো একটা ভেঙে গেছে। সে এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রোলস রয়েসটার দিকে এগোলো। রিফাত দৌড়ে এসে তাকে ধরার চেষ্টা করলো। মেহের সিন করিস না, চল হসপিটালে যাই আগে, তোর কপাল কেটে গেছে। ছাড় আমাকে, হসপিটাল পরে, আগে এর বিচার হবে। আই আই জানোয়ার, নাম গাড়ি থেকে। তোর সাহস কত, হ্যাঁ? রং সাইডে গাড়ি চালাস? গাড়ির ভেতর থেকে কোনো সাড়া নেই। কালো কাচের ওপাশে কে আছে দেখা যাচ্ছে না। কি হলো, ভয় বের হচ্ছিস না? ভাবছিস কাজ তুলে বসে থাকলে পার হয়ে যাবি? তুই জানিস কার গাড়িতে মেরেছিস তুই? এটা প্রাইম মিনিস্টারের ফ্যামিলি কার। তোর 14 গোষ্ঠী বিক্রি করলো এই গাড়ির 1 চাকার দাম দিতে পারবি না। নাম বলছি। মেহের, চলে আয় না, পুলিশ চলে আসবে তো। পুলিশ আসুক, আমি চাই পুলিশ আসুক। আইজি আঙ্কেলকে ফোন দে তো লিজা, বল ওনার ভাতিজাকে কেউ মারার চেষ্টা করেছে। ওকে আমি আজ অ্যারেস্ট করি, তবেই যাব। হঠাৎ রোলস রয়েসের ড্রাইভিং সিটের দরজা খুলল। ইউনিফর্ম পরা ড্রাইভার দ্রুত নেমে এলো। তার হাতে একটা বিশাল কালো ছাতা। সে মেহেরের দিকে একবারও তাকালো না। সে খুব বিনীতভাবে পেছনের দরজাটা খুলল। ও তো ড্রাইভার সাহেব নামলেন, বলি মালিক কি ভেতরে ভয়ে মূর্ছা গেছেন? ড্রাইভার কোনো উত্তর না দিয়ে ছাতাটা ধরল। গাড়ি থেকে নামলো একটি চকচকে কালো স্যুট পরা পা, তারপর পুরো শরীর। ছেলেটি লম্বায় প্রায় 6 ফুট 2 ইঞ্চি, হাতে দামি ঘড়ি, চোখে রিমলেস চশমা, চেহারায় এক ধরনের বিরক্তিকর আভিজাত্য। সেই হলো গল্পের নায়ক নয়ন। নয়ন গাড়ি থেকে নেমে নিজের কোটের বোতাম লাগালো, তারপর হাতের ঘড়িটার দিকে তাকালো। ড্রাইভারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আজমল সাহেব, আপনাকে বলেছিলাম মিটিংটা 12টা শেষ করতে, এখন 12টা 45। রাস্তার এই জঞ্জাল পরিষ্কার করতে আরও 10 মিনিট যাবে। আমার সময়ের দাম কি আপনি বলে গেছেন? এক্সকিউজ মি মিস্টার, জঞ্জাল? তুই আমাদের জঞ্জাল বলছিস? আর তুই কে রে ভাই, হ্যাঁ? নবাবের নাতি? তোমার নামটা যেন কি, মেহের নাকি অহংকার? ওহ, দূরই তো সমর্থক শব্দ। তামিজ চৌধুরী, মাঝ রাস্তায় এই যে সার্কাসটা বসালে, এর টিকিট কি ফ্রি নাকি টাকা লাগবে? তুই আমার নাম জানিস? গুড, তাহলে হয়তো এটাও জানিস আমি তোর কি করতে পারি। তোর ড্রাইভার রং সাইডে আসছিল। রং সাইড? ইন্টারেস্টিং। গুলশানের এই রোডটা ওয়ান ওয়ে এবং সেটা উত্তর দিকে। আমার গাড়ি উত্তরে যাচ্ছিল, তোমার লাল খেলনা গাড়িটা দক্ষিণ দিকে আসছিল। মানে রং সাইডে ছিলে তুমি। ট্রাফিক আইন কি বাবার ক্ষমতার সাথে ফ্রি পাওনি, নাকি ওটা সিলেবাসে ছিল না? দেখুন ভাই, ভুল জারি হোক, অ্যাক্সিডেন্ট তো হয়েছে। আমাদের গাড়িটা দেখুন, পুরো শেষ। গাড়ি শেষ হবে না কেন? স্টিয়ারিং যখন এমন কারো হাতে থাকে যার নিজের মাথা ঠিক নেই, তখন গাড়ি তো ভাঙবেই। ভাগ্য ভালো ডিভাইডারের মেরেছে। আমার গাড়িতে মারলে তোমরা তো কোনো মর্গে থাকতে। রোলস রয়েসের বডি তো আর প্লাস্টিকের না। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। তুই খুব বেশি কথা বলছিস। আমার গাড়ির দাম জানিস? 15 কোটি টাকা। হ্যাঁ, কালকের মধ্যে আমাকে নতুন গাড়ি দেবে, না হলে তোকে আমি কোর্টে দেখে নেব। আমার বাবার পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। বাবা বাবা বাবা। আচ্ছা, তুমি কি কোনোদিন নিজের পরিচয়ে একটা বাক্য শেষ করেছো?
নাকি তোমার অস্তিত্বটাই বাবার সিগনেচারের উপর নির্ভরশীল? তুই আমাকে পার্সোনাল অ্যাটাক করেছিস, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। কে তুই? নাম বল তোর। নাম জেনে কি করবে? গুগল করবে নাকি বাবার পেটুয়া বাহিনী পাঠাবে? আজমল সাহেব, চেক বইটা দিন। ড্রাইভার চেক বই আর কলম দিল। নয়ন বৃষ্টির মধ্যেই কলম বের করলো। এখন চেক বের করছিস কেন? ভয় পেয়েছিস? আমি তো ভেবেছিলাম তুই অনেক বড় মাস্তান। ভয়? ভয় শব্দটা আমার ডিকশনারিতে নেই, তবে করোনা শব্দটা আছে। তোমার এই ভাঙ্গা খেলনা আর নষ্ট মেকআপের জন্য কিছু চ্যারিটি করা দরকার। চ্যারিটি? তুই আমাকে ভিখারি ভাবছিস? আমি এই টাকা নিব না। 5 কোটি চেয়েছিলে না? এখানে 20 কোটি আছে। 5 কোটি তোমার গাড়ির জন্য, ওরা তো এমনিতেই সেকেন্ড হ্যান্ড ছিল মনে হয়। আর বাকি 15 কোটি। নয়ন চেকটা মেহেরের দিকে বাড়িয়ে দিল না। সে 2 আঙুলের ফাঁকে চেকটা ধরে মেহেরের মুখের একদম কাছে আনলো। মেহের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাকি 15 কোটি দিলাম তোমার এই সস্তা ইগো স্যাটিসফাই করার জন্য। মার্কেটে এখন অহংকারের দাম খুব কমে গেছে মেহের জাতি, তাই একটু বেশি দিলাম। টিপস হিসেবে রাখো, মাত্র 15 কোটি। নয়ন চেকটা ছুঁড়ে দিল। বৃষ্টির বাতাসের ছাপটায় চেকটা মেহেরের গালে লেগে নিচে কাদার মধ্যে পড়ে গেল। তুই তুই আমার মুখের উপর টাকা মারলি? টাকা না, ওটা তোমার আয়না। ওখানে দেখালে নিজের আসল দামটা দেখতে পাবে। আর শোনো, রাস্তাটা হয়তো তোমার বাবার, কিন্তু মনে রাখো রাস্তার উপর দিয়ে চলা এই শহরটা আমি চালাই। নেক্সট টাইম আমার সামনে পড়ার আগে নিজের অকাত চেক করে এসো। নয়ন গাড়িতে উঠে বসলো। ড্রাইভার দরজা বন্ধ করে দিল। মেহের দৌড়ে গিয়ে গাড়ির জানালায় লাথি মারল। পালাচ্ছিস কেন? নাম নাম বলছি, কাপুরুষ। গাড়িটা স্টার্ট নিল। বিন্দুমাত্র শব্দ না করে রাজহাঁসের মতো ভেসে বৃষ্টির ভেতর দিয়ে চলে গেল। মেহের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। রিফাত এসে কাদার মধ্য থেকে চেকটা তুলল। সে চেকটা দেখে চোখ কপালে তোলে। মেহের, তুই এটা দেখ। ফেলে দে ওটা, ছিঁড়ে ফেল। আমি ওর টাকা চাই না, আমি ওর রক্ত চাই। আরে না, নামটা দেখ, সিগনেচার দেখ, এন আহমেদ। এন আহমেদ? কে এন আহমেদ? আরে তুই খবর পড়িস না? গত মাসে যে জেনিথ গ্রুপ পুরো শেয়ার মার্কেট ধসিয়ে দিল, এটা সেই কোম্পানির মালিক নয়ন আহমেদ, দ্য মিস্ট্রি ম্যান। মেহেরের কানে নয়ন নামটা বাজল। 15 বছর আগের একটা স্মৃতি। একটা ছোট ছেলে, ছেঁড়া হাফ প্যান্ট পরা, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাঁদছে। আর ছোট মেহের বারান্দা থেকে হাসছে। সেই ছেলেটার নামও তো নয়ন ছিল। নয়ন? সেই কাজের ছেলের ছেলে? না না, অসম্ভব। ও তো বস্তিতে পচে মরে যাওয়ার কথা। এই লোক, এই লোক তো রাজা। মেহের চেকটা হাতের মুঠোয় পিষে ফেলল। বৃষ্টির পানি আর চোখের জল একাকার হয়ে গেল। নয়ন আহমেদ, এই অপমানের শোধ আমি তুলবই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দূরে তখনও রোলস রয়েসের লাল টেল লাইট দেখা যাচ্ছে। গাড়ির ভেতরে নয়ন রিমলেস চশমাটা খুলে পাশে রাখল। তার চোয়াল শক্ত। নন সোজা জেনিথ টাওয়ার টপ ফ্লোর পেন্ট হাউস অফিসে চলে আসে। বিশাল কাচের দেওয়াল দিয়ে ঢাকা নয়নের অফিস। বাইরে এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঢাকার রাতের আলো ঝাপসা দেখাচ্ছে। নয়ন জানালার সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে এখন আর ভেজা স্যুট নেই। সে একটা সাদা ক্যাজুয়াল শার্ট আর ট্রাউজার পরেছে। হাতে একটা ব্ল্যাক কফি মগ। সে নিচে চলমান ক্ষুদ্র গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে। পেছনের অটোমেটিক স্লাইডিং ডোর খুলে ভেতরে প্রবেশ করে সানিয়া, নয়নের সেক্রেটারি। সানিয়া স্মার্ট চশমা পরা, হাতে একটা ট্যাব। তার চোখে মুখে কিছুটা উদ্বেগ। স্যার, লিগ্যাল টিমকে জানিয়ে দিয়েছি রোড অ্যাক্সিডেন্টের ফুটেজ গায়েব করে ফেলা হয়েছে। পুলিশ কোনো ঝামেলা করবে না। নয়ন গ্লাসে চুমুক দিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। পুলিশ আমার চিন্তার বিষয় নয় সানিয়া, আমার চিন্তা শিকারকে নিয়ে। সে কি চুপটা গেলেছে? মেহের চৌধুরী? হ্যাঁ স্যার, খবর নিয়েছি তিনি প্রচণ্ড রেগে আছেন। তবে স্যার, একটা সাধারণ রোড অ্যাক্সিডেন্টের জন্য 20 কোটি টাকার চেক, এটা কি একটু বেশি হয়ে গেল না? বোর্ড অফ ডিরেক্টরস প্রশ্ন তুলতে পারে। তুমি বিজনেস বোঝো সানিয়া, কিন্তু রেভেন্স বোঝো না।
ওটা 20 কোটি টাকা ছিল না, ওটা ছিল তার ইগোর উপর প্রথম আঘাত। আর বাগিনী যখন আহত হয় তখন সে ভুল করে। আমি চাই সে ভুল করুক। বুঝেছি স্যার। আচ্ছা, কালকের শিডিউল ওয়েস্টার্ন হোটেলে এলিট চ্যারিটি অকশন আছে রাত 8টায়। আপনি কি কনফার্ম যাচ্ছেন? গেস্ট লিস্টে কারা আছে? শহরের সব ভিআইপি, আর স্পেশাল গেস্ট হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী কন্যা মেহের চৌধুরী। ও কি কোনো স্পেসিফিক আইটেমের জন্য বিট করবে, নাকি শুধু শো অফ করতে যাচ্ছে? ইনসাইডার সোর্স বলছে মেহের চৌধুরী দ্য ব্লু টিয়ার লকেটটার জন্য খুব আগ্রহী। তিনি নাকি অলরেডি তার ফ্রেন্ড সার্কেলে বলে দিয়েছেন যে ওটা তার চাইই চাই। ব্লু টিয়ার, মোগল আমলের সেই লকেট, ইন্টারেস্টিং। জি স্যার, বেস প্রাইস 50 লাখ, তবে ধারণা করা হচ্ছে ওটা 2-3 কোটিতে বিক্রি হবে। কালকের সব মিটিং ক্যান্সেল করো, আর ফাইন্যান্স ডিপার্টমেন্টকে বলো আমার পার্সোনাল অ্যাকাউন্টে থেকে 100 কোটি টাকা লিকুইড রাখতে। 100 কোটি? স্যার, একটা লকেটের জন্য? লকেটের জন্য না সানিয়া, লকেটটা তো একটা মাধ্যম। আমি কাল মেহেরের সবচেয়ে প্রিয় জিনিসটা কিনতে যাচ্ছি। প্রিয় জিনিস? লকেটটা? না, তার অহংকার। কাল আমি তার অহংকার কিনবো, আর সেটা তাকে উপহার দেব। তাকে আমি এমন ঋণের জালে জড়াবো যেখান থেকে বের হওয়ার ক্ষমতা তার বাবারও নেই। সানিয়া বুঝতে পারে বসের জেদ কতটা ভয়ানক হতে পারে। সে ট্যাপটা বন্ধ করে। ওকে স্যার, আমি সব অ্যারেঞ্জ করছি। আর সিকিউরিটি? সর্বোচ্চ আমি চাই কাল যখন আমি ওই হলে ঢুকবো তখন যেন সবাই বুঝতে পারি জঙ্গলের নতুন রাজা এসেছে। গুড নাইট স্যার। সানিয়া বেরিয়ে যায়। নয়ন আবার উঠে জানালার কাছে যায়। কাচের ওপর হাত রেখে সে ফিসফিস করে বলে, তৈরি দেখো মেহের, কালকের রাতটা তোমার জন্য অনেক লম্বা হতে যাচ্ছে। পরের দিন রাত 8টা, দ্য ওয়েস্টিন ঢাকা গ্র্যান্ড বলরুম, এলিট চ্যারিটি গালা ও নিলাম অনুষ্ঠান। বিশাল বলরুমটি আজ চাঁদের আলোর মতো ঝকঝক করছে। ঢাকার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আমলা শিল্পপতি। বলরুমের একদম সামনের সারির মাঝখানের গোল টেবিলটি রিজার্ভ করা চৌধুরী পরিবারের জন্য। সেখানে বসে আছে মেহের। তার পরনে আজ গাঢ় নীল রঙের শাড়ি, গলায় হালকা হীরের সেট। তাকে আজ অপার্থিব সুন্দর লাগছে, কিন্তু তার ফর্সা মুখে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। সে আনমনে হাতের গ্লাসটা ঘোরাচ্ছে। পাশে বসে আছে তার বন্ধু রিফাত, লিজা আর ফারহানা। গতকাল রাতের ঘটনার পর রিফাতের হাতে ব্যান্ডেজ। মেহের, একটু রিল্যাক্স কর না। গতকালের ইনসিডেন্টটা ভুলে যা। তোর বাবার লোকেরা তো গাড়িটা গ্যারেজে পাঠিয়ে দিয়েছে, কেউ কিছু জানবে না। ভুলে যাব? ইউ ওয়ান্ট মি টু ফরগেট? একটা রাস্তার ছেলে আমার মুখের উপর টাকা ছুঁড়ে মেরেছে, রিফাত, 20 কোটি টাকা। আর তুই বলছিস ভুলে যেতে? আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি অপমানে। কিন্তু মেহের, ছেলেটা কে ছিল? এন আহমেদ নামটা তো খুব চেনা চেনা লাগছে। বিজনেস ম্যাগাজিনে দেখেছি মনে হয়। যেই হোক না কেন, আজ এই বলরুমে যত বড় বড় মাথা আছে সবাই আমার বাবার কথায় উঠে বসে। আজ আমি দেখব চৌধুরী পরিবারের টাকার জোর কতটা। আমার মুড অফ, তাই আজ আমি জিততে এসেছি। শুনলাম আজকের মেন অ্যাট্রাকশন নাকি একটা মুঘল আলমের লকেট, দ্য ব্লু টিয়ার। ওইটাই আমার চাই। ওটা গলায় পড়লে তবেই গতকালের ওই অপমানের জ্বালাটা একটু কমবে। আমার যা পছন্দ হয় তা আমি নিয়েই ছাড়ি। মঞ্চে স্পটলাইট জ্বলে ওঠে। পিয়ানোর সুর থামে। একজন সুটেড বুটেড অকশন হোস্ট মাইক্রোফোন হাতে মঞ্চে আসেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজকের এই মহৎ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের নিলামের মূল আকর্ষণ দ্য লিজেন্ডারি ব্লু টিয়ার লকেট। শোনা যায় মুঘল সম্রাট শাহজাহান এটি তার প্রিয়তমা স্ত্রীর জন্য বানিয়েছিলেন। এটি শুধু গহনা নয়, এটি ইতিহাসের অংশ। একজন মডেল একটি ভেলভেটের বাক্সে রাখা নীল পাথরের লকেটটি নিয়ে মঞ্চে আসে। মেহেরের লকেটটির দিকে তাকিয়ে বাঁকা হাসে। বিউটিফুল, এটা আমার কালেকশনই মানাবে। আমরা এই অমূল্য রত্নটি বিডিং করেছি। আমাদের বেস্ট প্রাইস 50 লক্ষ টাকা। কে শুরু করবেন? পেছনের সারি থেকে একজন ব্যবসায়ী হাত তোলেন। একজন ব্যবসায়ী 55 লক্ষ বলে, আরেকজন 60 লক্ষ বলে। মেহের কিছুক্ষণ চুপচাপ
খেলা দেখে। দামটা যখন 80 লক্ষে পৌঁছালো, মেহের বিরক্তি নিয়ে প্যাডেলটা তুলল। 1 কোটি। পুরো হলরুম মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। সবাই ফিরে তাকালো। প্রধানমন্ত্রীর মেয়ে বিট করেছে। তার উপর দিয়ে কথা বলার সাহস বা ইচ্ছা কোনোটাই এখানকার বেশিরভাগ মানুষের নেই। কেউ কেউ ফিসফিস করছে। চৌধুরী সাহেব, মেয়ে যখন হাত দিয়েছে তখন আর বাড়িয়ে লাভ নেই। 1 কোটি। মিস মেহের চৌধুরী 1 কোটি বলেছেন। আর কেউ আছেন? 1 কোটি 1, 1 কোটি 2। মেহের রিফাতের দিকে তাকিয়ে জয়ী হাসি হাসে। বলেছিলাম না এই শহরে আমার গলার জোরই যথেষ্ট। কম্পিটিশন দেওয়ার যোগ্যতা কারণে। 1 কোটি 3 এবং ঠিক সেই মুহূর্তে বলরুমের বিশাল ডাবল ডোর সশব্দে খুলে গেল। সবার দৃষ্টি দরজার দিকে ঘুরে গেল। দরজা দিয়ে প্রথমে 4 জন কালো স্যুট পরা বিশালদেহী বডিগার্ড প্রবেশ করল। তাদের মধ্যখান দিয়ে ধীর পায়ে হেঁটে আসছে একজন। পরনে নেভি ব্লু আরমানি স্যুট, সাদা শার্টের কলার খোলা, চোখে সেই পরিচিত রিমলেস চশমা। তার হাঁটার ভঙ্গিতে এমন এক রাজকীয় দাপট যে মনে হচ্ছে সে কোনো পার্টিতে নয়, নিজের ড্রয়িং রুমে প্রবেশ করছে। সে নয়ন, সাথে তার পার্সোনাল সেক্রেটারি সানিয়া, যার হাতে একটি ট্যাব। নয়নকে দেখে মেহেরের বুকের ভেতরটা ধক করে উঠল। সেই চোখ, সেই চশমা। নয়ন কারো দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে শান্ত ভরাট গলায় বলল, 10 কোটি। পিনপতন নীরবতা। ওয়েটারটা পর্যন্ত ট্রে হাতে দাঁড়িয়ে পড়েছে। 1 কোটি থেকে সোজা 10 কোটি। হোস্ট তোতলামি শুরু করে দিল। মিস্টার 10 কোটি, আমি কি ঠিক শুনছি? সানিয়া এগিয়ে এসে হোস্টকে একটি কার্ড দেখিয়ে মাইকের সামনে দাঁড়ালো। মিস্টার এন আহমেদ, সিইও অফ জেনেথ কর্পোরেশন, বিট কনফার্মড 10 কোটি। এন আহমেদ, সেই মিস্ট্রি বিলিয়নার। মেহের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার ফর্সা মুখটা অপমানে লাল হয়ে গেছে। এই ছেলেটা এখানেও কার রাস্তা অপমান করেছে, আজ আবার সবার সামনে। ওহ নো, 15 কোটি। মেহের, কি করছিস? 15 কোটি একটা লকেটের জন্য? আঙ্কেল জানলে মেরে ফেলবে। মেহের রিফাতের হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয়। তার চোখ এখন নয়নের দিকে। নয়ন কিন্তু মেহেরের দিকে তাকাচ্ছে না। সে একটা খালি চেয়ার টেনে আয়েশ করে বসল। মোবাইলে গেম খেলতে খেলতে অবহেলার সুরে বলে, 25 কোটি। হলরুমে রীতিমতো হট্টগোল শুরু হয়ে গেছে। মেহেরের হাত পা কাঁপছে। 25 কোটি টাকা মানে তার বাবার পুরো 1 বছরের অবৈধ আয়ের একটা বড় অংশ। কিন্তু হার মানা মেহেরের অভিধানে নেই, বিশেষ করে এই ছেলেটার কাছে। তুই আপনি ভাবছেন টাকার গরম দেখালে আমি ভয় পাবো? 30 কোটি। সবাই শ্বাস বন্ধ করে আছে। হোস্ট ঘেমে একাকার। নয়ন মোবাইলটা পকেটে রাখলো। তারপর ধীরে ধীরে চশমাটা ঠিক করলো। সে এবার সরাসরি মেহেরের চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে আগ্নেয়গিরির লাভা আর বরফের শীতলতা দুটোই একসাথে মিশে আছে। নয়ন উঠে দাঁড়ালো। সে মঞ্চের দিকে না গিয়ে ধীরে ধীরে মেহেরের টেবিলের দিকে এগিয়ে আসতে লাগলো। তার জুতো কার্পেটে কোনো শব্দ করছে না, কিন্তু মেহেরের হৃদস্পন্দন যেন কানের কাছে ড্রাম বাজাচ্ছে। নয়ন মেহেরের ঠিক মুখোমুখি এসে দাঁড়ালো। দুজনের মাঝে মাত্র কয়েক ফুটের দূরত্ব। মেহের মাথা উঁচু করে তার চোখের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভেতরে ভেতরে সে কুঁকড়ে যাচ্ছে। ছেলেটার ব্যক্তিত্বের কাছে তাকে খুব ক্ষুদ্র মনে হচ্ছে। নয়ন তার পকেটে হাত ঢোকালো। সবাই ভাবলো হয়তো কোনো অস্ত্র বের করবে, কিন্তু সে বের করলো একটি পুরনো মরচে ধরা কালচে হয়ে যাওয়া 1 টাকার কয়েন। নয়ন কয়েনটা 2 আঙুলের মাঝে ধরে মেহেরের চোখের সামনে তুলে ধরল। চিনতে পারছো মেহের জাতি? নাকি টাকার পাহাড়ের স্মৃতিগুলো চাপা পড়ে গেছে? হোয়াট ইজ দিস? নাটক করছিস আমার সাথে? আজ থেকে 15 বছর আগে এই শহরে এক বৃষ্টির রাতে এক এতিম ছেলে
ক্ষুধার জ্বালায় এক বড় লোকের মেয়ের কাছে হাত পেতেছিল। মেয়েটা তখন তার জন্মদিনের কেক কাটছিল। মেহেরের চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। 15 বছর আগে স্মৃতি। বাবার সরকারি বাসভবন, পেছনের সার্ভেন্ট কোয়ার্টার। সেই ছোট ছেলেটা নয়ন। নয়ন বলতে থাকে তার গলাটা একটু ধরে আসছে, কিন্তু সে সামলে নিল। মেয়েটা সেই এতিম ছেলেদেরকে এক টুকরো কেক এগিয়ে দিয়েও শেষ মুহূর্তে সেটা কাদায় ফেলে দিয়েছিল। আর সাথে এই 1 টাকার কয়েনটা তার গায়ে ছুঁড়ে মেরে বলছিল, তোর যোগ্যতা শুধু এই 1 টাকা, এটা নিয়ে দূর হও। পুরো হলরুম স্তব্ধ, কেউ নড়ছে না। মেহেরের বন্ধুরা ফিসফিস করাও ভুলে গেছে। নয়ন 1 পা এগিয়ে এলো। মেহের অজান্তেই 1 পা পিছিয়ে গেল, কিন্তু টেবিল থাকায় আর পেছাতে পারল না। নয়ন মেহেরের ডান হাতটা টেনে নিল। মেহের বাধা দিতে পারল না, যেন সে অবশ হয়ে গেছে। নয়ন সেই জং ধরা কয়েনটা মেহেরের নরম তালুতে রেখে তার মুঠোটা বন্ধ করে দিল। তোমার দেওয়া সেই 1 টাকা আমি খরচ করিনি মেহের, ওটা আমার পুজো ছিল, ওটা আমার অপমানের দলিল। এই 1 টাকার যোগ্যতা নিয়ে আমি আজ এখানে দাঁড়িয়েছি। নয়ন, তুমি তুমি সেই? হ্যাঁ, আমি সেই রাস্তার ছেলে। আমি সেই অবহেলিত কাজের ছেলের সন্তান, যাকে তোমার বাবা কুকুরের মতো পিটিয়ে বের করে দিয়েছিল। কিন্তু আজ নয়ন ছট করে ঘুরে হোস্টের দিকে তাকালো। 50 কোটি, এই লোকের দাম আমি 50 কোটি দিলাম। আর কারো আছে এর উপরে যাওয়ার? 50 কোটি বিক্রি হয়ে গেল মিস্টার এন আহমেদের কাছে। নয়ন সানিয়ার দিকে হাত বাড়ালো। সানিয়া তৎক্ষণাৎ নিলামের কাগজ সাইন করে লকেটের বাক্সটা নিয়ে নিল। নয়ন বাক্স থেকে নীল লকেটটা বের করলো। হীরা আর নীল পাথরের লকেটটা আলোয় ঝলমল করছে। মেহের তখনও তার হাতের মুঠোয় থাকা 1 টাকার কয়েনটার দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। নয়ন লকেটটা হাতে নিয়ে মেহেরের দিকে আবার ঘুরল। ঘুরে দাঁড়াও। মানে? ঘুরে দাঁড়াতে বলেছি নাকি এখানেও জোর কাটতে হবে? মেহের মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে ঘুরল। তার পিঠ এখন নয়নের দিকে। নয়ন 2 হাত দিয়ে লকেটটা ধরল। সে মেহেরের ঘাড়ের উপর দিয়ে হাত দিয়ে লকেটটা তার গলায় পরিয়ে দিতে লাগলো। নয়নের হাতের আঙুল মেহেরের ঘাড়ে স্পর্শ করল। মেহেরের শরীর দিয়ে যেন বিদ্যুতের শিহরণ বয়ে গেল। এই স্পর্শে কোনো আক্রোশ নেই, আছে এক অদ্ভুত অধিকারবোধ। মেহের চোখ বন্ধ করে ফেলল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। লকেটটা পরানো শেষ করে নয়ন মেহেরের কানের কাছে মুখ নিল। তার উষ্ণ নিঃশ্বাস মেহেরের কানে লাগছে। 50 কোটি দিয়ে কিনলাম, কিন্তু তোমাকে এটা দান করলাম, কারণ ভিক্ষা দেওয়া আমার পুরনো অভ্যাস নয় মেহের, নতুন শখ। মেহের ঝট করে ঘুরে দাঁড়ালো। তার চোখে জল টলমল করছে, কিন্তু সে কাঁদতে পারছে না। রাগ, অপমান আর এক অদ্ভুত আবেগে সে দিশেহারা। কেন কেন করছি এসব? আমাকে অপমান করার জন্য? অপমান না, এটা তো ঋণ শোধ। তুমি আমাকে আমার যোগ্যতা মনে করিয়ে দিয়েছিলে, আমি তোমাকে তোমার মূল্য বোঝালাম। এই লকেটটা গলায় ঝুলালাম, যাতে প্রতি মুহূর্ত তোমার মনে থাকে এটা তোমার বাবার টাকায় কেনা নয়, এটা সেই 1 টাকার ছেলের দয়ায় পাওয়া। নয়ন আর উত্তরের অপেক্ষা করল না, সে ঘুরল। তার বডিগার্ডরা পথ করে দিল। যাওয়ার আগে সে মেহেরের বন্ধুদের দিকে তাকিয়ে বলল, তোমাদের বন্ধুকে বলো ওর যেন কাল সকালের নিউজ পেপারটা মিস না করে। চৌধুরী এম্পায়ারের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। নয়ন গটগট করে বেরিয়ে গেল। মেহের তার গলায় ঝোলানো 50 কোটির লকেটটা শক্ত করে চেপে ধরল। তার অন্য হাতের মুঠোয় সেই 1 টাকার কয়েনটা বিচ্ছে। ব্যথা করছে, কিন্তু সে মুঠো খুলছে না। মেহের, ছেলেটা কি সত্যিই তোর সেই ছোটবেলার নয়ন? মেহের কোনো কথা বলল না, সে শুধু দরজার দিকে তাকিয়ে রইল। যেদিক দিয়ে তার ছোটবেলার অবহেলিত সঙ্গীটি এক রাজার বেশে বেরিয়ে গেল, তার মনে হলো আজ সে শুধু নিলামে হারেনি, সে জীবনের এক বড় খেলায় হেরে যেতে বসেছে। মেহের মনে মনে বলল, নয়ন, তুমি ফিরে এসেছো, কিন্তু এভাবে? আমি তোকে ঘৃণা করি, আই হেট ইউ, কিন্তু আমার বুকটা
এত কাঁদছে। বলরুমের আলো যেন মেহেরের কাছে ঝাপসা হয়ে আসছে। গলায় ঝোলানো লকেটটাকে মনে হচ্ছে ফাঁসির দড়ি, আর হাতে থাকা কয়েনটাকে মনে হচ্ছে জ্বলন্ত কয়লা। এভাবেই পরের দিন রাত 2:30। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন, লাইব্রেরি রুমের ভারী মেহগনি কাঠের টেবিলের ওপর স্তব করা ফাইলের মাঝে বসে আছেন প্রধানমন্ত্রী জনাব চৌধুরী। এসি চলছে 18 ডিগ্রিতে, তবু তার কপালে বিন্দু বিন্দু ঘাম। ল্যান্ডফোনটা নামিয়ে রাখতেই আবার বেজে উঠল। তিনি বিরক্তি হয়ে রিসিভারটা কানে তুললেন। আমি কি পরিষ্কার হয়েছে বলিনি যে এখন আর কোনো আপডেট চাই না? ফিন্যান্স মিনিস্টারকে বলো রিজার্ভের টাকা দিয়ে মার্কেট স্টেবল করতে। কি ইনভেস্টররা সব টাকা তুলে নিচ্ছে? হাউ ইজ দ্যাট পসিবল? সকাল পর্যন্ত সব ঠিক ছিল। ফোনের ওপাশ থেকে কোনো একটা দুঃসংবাদ শুনে তিনি ধপ করে চেয়ারে বসে পড়লেন। রিসিভারটা হাত থেকে খসে টেবিলে পড়ল। দরজা ঠেলে ভেতরে ঢুকল মেহের। তার পরনে সিল্কের নাইট গাউন, হাতে ধোয়া ওঠা ব্ল্যাক কফি। বাবাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে সে দ্রুত পায়ে এগিয়ে এলো। ড্যাড, তুমি এখনো ঘুমাওনি? তোমার প্রেশার হাই হয়ে যাবে তো। কি হয়েছে? সেই মেগা সিটি প্রজেক্ট নিয়ে ঝামেলা আবার? ঝামেলা বললে কম বলা হবে মা। এই বিপর্যয়ে কেউ একজন আমার সরকারের শিকড় ধরে টান দিয়েছে। দেশের শেয়ার মার্কেট ক্রাশ করছে। কাল সকালের মধ্যে যদি বিদেশি ফান্ডের ব্যবস্থা না হয় তাহলে শুধু প্রজেক্ট বন্ধ হবে না, আমার সরকারও পড়ে যাবে। কে সেই লোক ড্যাড? কে তোমাকে এত নাচাচ্ছে? আমাকে নামটা বলো। আমি আইজিপি আঙ্কেলকে এক্ষুনি ফোন দিচ্ছি। পুলিশ দিয়ে তাকে তুলে এনে লকআপে ঢোকালে দেখবে সব সিগনেচার করে দিয়েছে। সব কিছু গায়ের জোরে হয় না মেহের। পুলিশ, এই লোক পুলিশকেও কিনতে পারে। সে সাধারণ কোনো ব্যবসায়ী নয়। জেনিত কর্পোরেশনের মালিক মিস্টার এন আহমেদ। গত 48 ঘন্টায় সে বাজারের 30% শেয়ার কিনে নিয়েছে। সে যদি এখন হাত গুটিয়ে নেয় আমরা শেষ। মেহের ভ্রু কুচকে তাকালো। নামটা তার চেনা। বৃষ্টির রাতের সেই চেক। নিলামের রাত, এন আহমেদ। অ্যান আহমেদ? ওই অহংকারী লোকটা? ড্যাড, ও তো একটা... কথা শেষ হওয়ার আগেই টেবিলের ওপর রাখা ইন্টারকম বেজে উঠল। লাল বাতি জ্বলছে। জনাব চৌধুরী কম্পিত হাতে বোতাম চাপলেন। স্যার, জেনিথ কর্পোরেশনের সিইও মিস্টার এন আহমেদ এসেছেন। উনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। ভেতরে পাঠাও এক্ষুনি। এত রাতে? আমি থাকবো এখানে। আমি দেখতে চাই লোকটার কত বড় সাহস যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে এসে দেরি করে। লাইব্রেরির বিশাল ওক কাঠের দরজাটা নিঃশব্দে খুলে গেল। প্রথমে দুজন কালো স্যুট পরা বডিগার্ড ভেতরে উকি দিল, তারপর সরে দাঁড়ালো। ভেতরে প্রবেশ করলো নয়ন। সে ঘরে ঢুকে কাউকে কোনো অভিবাদন জানালো না, সোজা গিয়ে সোফায় বসলো এবং পায়ের ওপর পা তুলে দিল। মেহের তাকে দেখা মাত্রই চমকে উঠল। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তুমি তুমি এখানে কি করছো? তুমি শেয়ার মার্কেট ডাউন করেছো, তাই না? মিস্টার চৌধুরী, আপনার বাসায় গেস্টদের সাথে কথা বলার ম্যানার্স কি শেখানো হয় না? নাকি বাজেটে সব টাকা দুর্নীতির পেটে গেছে বলে ওটা আর শেখানো হয়নি? মেহের, শান্ত হও। মিস্টার আহমেদ, ওয়েলকাম। ও আমার মেয়ে মেহের। বাবা, তুমি ওই লোকটাকে ওয়েলকাম করছো? তুমি জানো ওকে? ও আমাকে ওই দিন রাতে রাস্তায় অপমান করেছিল। গত রাতে অকশনেও ও আমাকে অপমান করেছিল। আর সব থেকে বড় হলো, ও তো আমাদের বাড়ির পিছনের কোয়ার্টারে থাকা সেই কাজের ছেলের সন্তান নয়ন। ছোটবেলায় আমাদের বাগান পরিষ্কার করতো। জনাব চৌধুরী বিস্ময়ে হাঁ হয়ে গেলেন। তিনি চশমাটা ঠিক করে নয়নের দিকে তাকালেন। হোয়াট? কাজের ছেলের ছেলে মিস্টার আহমেদ? এটা কি সত্যি? নয়ন সোফা থেকে উঠে ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে এলো। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে মেহেরের ঠিক মুখোমুখি দাঁড়ালো। মেহের ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আপনার মেয়ের স্মৃতিশক্তি খুবই ভালো মিস্টার চৌধুরী। হ্যাঁ, আমি সেই নয়ন। 15 বছর আগে এই ঘর থেকে কুকুরের মতো বের করে দিয়েছিলেন, যার মাকে আপনারা চিকিৎসার অভাবে মরতে দিয়েছিলেন, যার বাবাকে আপনারা চুরির মিথ্যা অপবাদ দিয়েছিলেন। তোর সাহস তো কম না? তুই এখনো আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছিস? বাবা, অ্যারেস্ট করো ওকে। একটা সার্ভেন্টের ছেলে এত বড় স্পর্ধা!
নয়ন হাসল, খুব শব্দ করে হাসল। হাসিটা লাইব্রেরি ঘরে প্রতিধ্বনির মতো শোনালো। সে হাতের ফোল্ডারটা টেবিলের ওপর ছুঁড়ে দিল। ফাইলটা স্লাইড করে জনাব চৌধুরীর সামনে গিয়ে থামল। অ্যারেস্ট করবেন? কোন আইনে? এই ফাইলটা খুলুন প্রাইম মিনিস্টার। জনাব চৌধুরী কাঁপা কাঁপা হাতে ফাইলটা খুললেন। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে তার মুখ ছাইবর্ণ হয়ে গেল। এসব কি? মেগাসিটি প্রজেক্টের ল্যান্ড ওনারশিপ, বিদেশি বন্ধ, সব সব তোমার কেনা? আপনার স্বপ্নের প্রজেক্টের এখন একমাত্র মালিক আমি, জেনিথ কর্পোরেশন। আমি যদি এখন একটা সিগনেচার করি, কাল সকাল থেকে প্রজেক্ট বন্ধ। আর যদি প্রজেক্ট বন্ধ হয়, ওয়ার্ল্ড ব্যাংক লোন ক্যান্সেল করবে, আর তখন আপনার সরকার ইতিহাস হয়ে যাবে। তুই আমাদের ব্ল্যাকমেল করছিস? ছোট লোক কোথাকার, তোর কত টাকা চাই বল? টাকা দিয়ে আমাকে কেনার যোগ্যতা আপনার নেই মিস্টার চৌধুরী। আপনার মেয়েকে বলুন মুখ সামলে কথা বলতে, নাহলে কাল সকালে খবরের কাগজে হেডলাইন হবে প্রধানমন্ত্রীর পদত্যাগ। জনাব চৌধুরী চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। তিনি বুঝে গেছেন তিনি এখন এই ছেলেটির হাতের পুতুল। তুমি কি চাও নয়ন? প্রতিশোধ? যদি চাও আমি ক্ষমা চাইতে রাজি আছি। ক্ষমা? ক্ষমা তো দুর্বলরা চায়। আমি ব্যবসায়ী, আমি ডিল করি। আমি এই ফাইলে সাইন করব। আপনার সরকার বাঁচবে, আপনার গদি বাঁচবে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? নয়ন পকেটে হাত দিয়ে মেহেরের আপদমস্তক একবার দেখল। সেই চাউনিতে কোনো অশ্লীলতা ছিল না, ছিল এক কঠিন আক্রোশ। শর্তটা আপনার বাবার জন্য নয় মেহেরজাদি, আপনার জন্য। মানে? আগামী 1 মাস এই মেগা সিটি প্রজেক্টের চিফ সুপারভাইজার হিসাবে আপনাকে কাজ করতে হবে। সরকারি অফিস থেকে নয়, আমার অফিস থেকে, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। অসম্ভব! আমি মরে গেলেও তোর গোলামি করব না। তোর সাহস হয় কি করে আমাকে এই অফার করার? গতকাল বলেছিলাম না যে সারপ্রাইজ আছে। এখন রাত 2:45। স্টক মার্কেট খুলতে আর 7 ঘন্টা বাকি। মিস্টার চৌধুরী, আপনার মেয়ে কি আপনার গদির চেয়ে বেশি দামি? সিদ্ধান্ত আপনার। জনাব চৌধুরী চোখ খুললেন। রাজনীতিতে আবেগ চলে না। তিনি জানেন এখন আবেগ দেখালে সব হারাবেন। তিনি মেহেরের দিকে তাকালেন। মেহের, রাজি হয়ে যা মা। বাবা, তুমি আমাকে ওর অফিসে পাঠাবে? ও আমাকে অপমান করবে। বাবা, তুমি তোমার গদির জন্য তোমার নিচের মেয়েকে বিকিয়ে দিচ্ছ। বিক্রি করছি না, দেশের স্বার্থে মা, প্লিজ। নয়ন ফাইল থেকে একটা কলম বের করে জনাব চৌধুরীর দিকে বাড়িয়ে দিল। বাবার বাধ্য মেয়ে হওয়ার সুযোগ মিস মেহের। রাজি হলে বলুন, না হলে আমি চললাম। নয়ন দরজার দিকে পা বাড়ালো। 1 পা 2 পা। মেহেরের বুকের ভেতর ঝড় চলছে। তার অহংকারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু সে বুঝতে পারছে এখন না বললে তার বাবাকে রাস্তায় নামতে হবে। বাবার এই অপমান সে সহ্য করতে পারবে না। দাঁড়াও। নয়ন থামল, কিন্তু পেছন ফেলল না। আমি রাজি। নয়ন ধীরে ধীরে ঘুরল। তার মুখে বিজয়ের হাসি নেই, আছে এক কঠিন তৃপ্তি। সে আবার টেবিলের কাছে ফিরে এলো এবং কলমটা দিয়ে ফাইলে একটা সিগনেচার করলো। গুড ডিসিশন, তবে মনে রাখবেন আমার অফিসে আমি বসি, সেখানে আপনি প্রধানমন্ত্রীর মেয়ে নন, জাস্ট একজন এমপ্লয়। আমার কপি থেকে শুরু করে আমার জুতো পরিষ্কার সব আপনাকে করতে হতে পারে। মেহেরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ঘৃণা ভরা দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, তোর এই সুযোগ নেওয়া আমি কোনোদিন ভুলবো না নয়ন, কোনোদিন না। নয়ন দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বের হওয়ার আগে সে মেহেরের দিকে তাকিয়ে শেষ কথাটা ছড়ে দিল। বলতে তো আমি দেব না মেহের। খেলা তো সবে শুরু হলো। কাল সকাল 8টায় জেনিথ টাওয়ারে 1 মিনিট দেরি হলে পুরো দেশ জানবে প্রধানমন্ত্রীর দেউলিয়া হওয়ার খবর। গুড নাইট স্যার। বলে নয়ন চলে যায়। পরের দিন সকাল 7:15। আজ সকালে মেহেরকে জেনিথ কর্পোরেশনে জয়েন করতে হবে। কিন্তু মেহেরের মনের ভেতর জেদ কাজ করছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার বাবা অকারণে কাউকে বের করে দিবেন। তার মনে হচ্ছে নয়ন মিথ্যে বলছে,
বা অতিরঞ্জিত করছে। সত্যটা জানার জন্য সে বাড়ির সবচেয়ে পুরনো কাজের লোক সাদেক চাচার খোঁজ করছে। সাদেক চাচা গত 30 বছর ধরে এই বাড়ির কেয়ারটেকার। মেহের পেছনে পরিত্যক্ত স্টোর রুমে ঢোকে। সাদেক চাচা এখন এখানেই থাকেন। ঘর ভর্তি পুরনো আসবাবপত্র আর ধুলোর আস্তরণ। সাদিক চাচা, সাদিক চাচা, তুমি এখানে? আম্মাজান, আপনি এই ধুলোর মধ্যে কিছু লাগবো? চাচা, আমাকে সত্যি কথা বলবে? 15 বছর আগে রহিম চাচা আর নয়নকে কেন বের করে দেওয়া হয়েছিল? বাবা বলেছিল ওরা চুরি করেছিল। কি চুরি করেছিল? সাদেক চাচার মুখটা ভয়ে শুকিয়ে যায়। তিনি আমতা আমতা করতে থাকেন। আম্মাজান, পুরান কথা বাদ দেন, বড় সাপ শুনলে রাগ করবেন। বাবা শুনবে না, তুমি বলো। আমার জানা দরকার। ওই দিন আমার বার্থডে ছিল, কি হারিয়েছিল বাবার? সাদেক চাচা দীর্ঘশ্বাস ফেলেন। তিনি মেহেরকে ইশারা করে ঘরের কোনায় নিয়ে যান। সেখানে একটা বিশাল পুরনো কাঠের আলমারি আছে, যেখানে মেহেরের বাবার বাতিল করা জিনিসপত্র রাখা হয়। সাদেক চাচা আলমারির একটা ডয়ার খুলে ধুলোমাখা একটা ছোট ভেলভেটের বক্স বের করেন। আম্মাজান, আপনি সত্যি জানতে চান? এই নেন সত্য। মেহের বক্সটা হাতে নেয়। বক্সটা খুলতেই তার চোখ কপালে ওঠে। ভেতরে একটা পুরনো মডেলের রোলেক্স ঘড়ি। ঘড়িটা এখনও চকচক করছে। এটা তো বাবার সেই ঘড়িটা যেটা চুরির অপবাদ রহিম চাচার উপর দেওয়া হয়েছিল। এটা এখানে কেন? হ আম্মাজান, এইটাই সেই ঘড়ি যেটার লাগা রহিম ভাইরে চোর সাজাইয়া বাইর করে দেওয়া হয়েছিল। কিন্তু ঘড়িটা এখানে কিভাবে এলো? পুলিশ তো বলেছিল রহিম চাচা নিয়ে পালিয়েছে। রহিম ভাই যাওয়ার 2 দিন পরেই আমি ঘর ঝাড়ু দিতে গিয়ে সোফার তলায় ঘড়ি পাইছিলাম। ঘড়িটা ফ্লোরে পইরা আছিল। আমি দৌড়াইয়ে গিয়ে বড় সাবরে দিছিলাম, ভাবছিলাম সব খুশি হইব, রহিম ভাইরে ফিরাইয়া আনবো। তারপর বাবা কি করলো? বড় সাহেব আমারে ধমক দিলেন, কইলেন, খবরদার সাদেক, এই কথা যেন কেউ জানে না। আমি একবার যারে চোর কইছি সে চোরই। এখন ঘড়ি পাওয়া গেছে শুনলে লোকে আমারে লইয়া হাসাহাসি করব। রহিম রে বলি দেওয়ানের দরকার নাই। তারপর সাপ ঘড়িটাই স্টোর রুমে ফালাইয়া রাখতে কইল। কিন্তু আমি জানতাম এইটার সত্য একদিন উন্মোচন হইবই, তাই যত্ন করে রাখছিলাম। মেহেরের হাত থেকে ঘড়ির বক্সটা ফ্লোরে পড়ে যায়। ঠাস করে শব্দ হয়। তার মাথাটা ঘুরছে। তার বাবা যাকে সে আইডল মনে করত, তিনি শুধু নিজের ইগো বা অহংকারের জন্য একটা নির্দোষ মানুষের জীবন ধ্বংস করে দিয়েছেন। বাবা জানতো রহিম চাচা চুরি করেনি, তবুও? হ আম্মাজান, রহিম ভাই যাওয়ার সময় আমার হাত ধইরা কাঁদছিল। কইছিল, সাদেক ভাই, আমি গরিব হইতে পারি কিন্তু চোর না। আমার পোলাটারে কইস আমি চুরি করি নাই। কিন্তু আমি ভীরু মানুষ আম্মাজান, আমি ভয়ে মুখ খুলি নাই। মেহেরের চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সে পেছনের দিকে সরতে থাকে। হঠাৎ তার পিঠ কারোর সাথে ধাক্কা খায়। মেহের চমকে ঘুরে তাকায়। পিছনে দাঁড়িয়ে আছে নয়ন। তার পরনে সেই কালো স্যুট, মুখে জ্বলন্ত সিগারেট। আগুনের লাল লাভা তার চোখে প্রতিফলিত হচ্ছে। সে সব শুনেছে। সাদেক চাচা নয়নকে দেখে ভয়ে চুবুথুবু হয়ে এক কোণায় সরে যান। নয়ন, তুমি? নয়ন ধীর পায়ে ঘরের ভেতর ঢোকে। সে নিচে হয়ে ফ্লোর থেকে সেই রোলেক্স ঘড়িটা তুলে নেয়। ঘড়িটা হাতে নিয়ে সে তাচ্ছিল্যর হাসি হাসে। মাত্র কয়েক লাখ টাকার একটা গরিব, এটার জন্য আমার বাবার চিকিৎসা হলো না, এটার জন্যই আমাকে রাস্তায় ভিক্ষা করতে হলো। মেহের দৌড়ে গিয়ে নয়নের হাত ধরে। নয়ন, বিশ্বাস করো, আমি জানতাম না। আমি ভাবতাম তোমরা সত্যি। সাদেক চাচা আজ বলল। নয়ন ঝটকা দিয়ে হাত সরিয়ে দেয়। তুমি জানতে না, কারণ তুমি জানতে চাওনি মেহের। তোমরা বড় লোকেরা আমাদের মানুষ মনে করো না। আমাদের সততা তোমাদের কাছে হাসির খোরাক। সেদিন যখন আমাকে কলার ধরে বের করা হচ্ছিল, তুমি বারান্দায় দাঁড়িয়ে চিপস খাচ্ছিলে আর হাসছিলে, মনে আছে? মেহের কান্নায় ভেঙে পড়ে। সে নয়নের পায়ের কাছে বসে পড়ে। আমি পাপী নয়ন, আমার বাবা পাপী। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাকে মাফ করে দাও। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু প্লিজ
আমাকে এভাবে ঘৃণা করো না, আমরা ছোটবেলায় তো বন্ধু ছিলাম। নয়ন নিচু হয়ে মেহেরের মুখের দিকে তাকায়। মেহেরের কান্না ভেজা মুখ দেখে তার চোখের কঠিন ভাবটা 1 সেকেন্ডের জন্য সরে যায়। তার মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, যখন সেই মেয়েটার জন্য পেয়ারা চুরি করে আনতো। নয়ন পকেট থেকে একটা পুরনো রংচটা জ্যামিতি বক্স বের করে। এটা সে যাওয়ার সময় মেহেরের ঘর থেকে চুরি করে নিয়ে গিয়েছিল স্মৃতি হিসেবে। নয়ন বক্সটা মেহেরের সামনে ধরে। বন্ধু, বন্ধু হলে তুমি সেদিন আমাকে বিশ্বাস করতে, তোমার বাবাকে না। এই বক্সটা দেখেছো? এটার উপর কম্পাস দিয়ে আমি তোমাদের নাম লিখেছিলাম। ভাবতাম আমরা সমান, কিন্তু তোমরা বুঝিয়ে দিয়েছো রাজা আর প্রজা কোনোদিন বন্ধু হতে পারে না। মেহের বক্সটা নিতে যায়, কিন্তু নয়ন সরিয়ে নেয়। তোমার কান্না দিয়ে আমার বাবার প্রাণ ফিরে আসবে না মেহের, আমার মার প্রাণ ফিরে আসবে না মেহের। এই গড়িটা আমি নিলাম, এটা আমার বাবার নির্দোষ হওয়ার প্রমাণ। আর তুমি? মেহের উঠে দাঁড়ায়, চোখ মুছে সেই নয়নের দিকে তাকায়। তার মধ্যে এখন আর সেই অহংকারী মেহের নেই, আছে এক অপরাধবোধে দগ্ধ নারী। বলো, আমি কি করব? কি করলে তোমার জ্বালা কমবে? আগামীকাল সকাল 8টা আমার অফিসে। দেরি হলে কিন্তু তোমার বাবার এই চুরি সাজানোর নাটক আর দুর্নীতির ফাইল দুটি মিডিয়ার কাছে চলে যাবে। তৈরি থেকো মিস চৌধুরী, আসল দুজক কাকে বলে কাল থেকে তুমি দেখবে। নয়ন আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে হনহন করে বেরিয়ে যায়। মেহের সেই স্টোর রুমে একা দাঁড়িয়ে থাকে। সাদিক চাচা দূরে দাঁড়িয়ে চোখের পানি মুছছেন। মেহের বুঝতে পারে তার জীবনটা আজ থেকে আর আগের মতো থাকবে না। সে একটা দানবকে জাগিয়ে তুলেছে, এবং সেই দানব এখন তার সব কিছু গ্রাস করতে আসছে। কিন্তু অদ্ভুতভাবে মেহেরের মনের খুব গভীরে একটা স্বস্তিও কাজ করছে। অন্তত সে সত্যটা জেনেছে, নয়ন কোনো ভিলেন নয়, বরং তারা তাকে ভিলেন বানিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, নয়ন এখানে কিভাবে এলো? আসলে চৌধুরী বাড়ির সব গার্ডস তার ইশারায় চলে, আর সাদিক চাচাও তার লোক। আমি আসবো নয়, আমি তোমার সব ঘৃণা সহ্য করব, এটাই আমার প্রায়শ্চিত্ত। 3 দিন পর জেনিথ কর্পোরেশন, হেড অফিস, 50তম ফ্লোর, ঢাকা। সকাল 10:30। অফিসের বিশাল কাচের জানালা দিয়ে ঢাকার আকাশ দেখা যাচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত অফিসের ভেতর পিনপতন নীরবতা, কিন্তু করিডোরে কারো গজগজানির শব্দে সেই নীরবতা ভাঙছে। মেহের আজ 3 দিন ধরে কাজ করছে। মেহেরের হাতে এক গাদা ফাইল, তার পরনে আজ কোনো ওয়েস্টার্ন আউটফিট নেই। হালকা গোলাপি রঙের একটি সালোয়ার কামিজ, সাথে সাদা ওড়না, চুলগুলো একটা এলোমেলো খোপা করা, কপালে ছোট একটা কালো টিপ। তাকে দেখতে কোনো সাধারণ অফিসের পিএ মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে ভুল করে কোনো রাজকন্যা কেরানির চেয়ারে বসে পড়েছে। মেহের ফটোকপি মেশিনের সামনে দাঁড়িয়ে মেশিনের গায়ে একটা লাথি মারে। ফালতু মেশিন, ফালতু অফিস, আর সব থেকে ফালতু ওই হিটলারটা আমাকে দিয়ে ফটোকপি করাচ্ছে। আমাকে, মেহের চৌধুরীকে। পাশ দিয়ে যাওয়ার সময় সেক্রেটারি সানিয়া ভয়ে ভয়ে মেহেরের দিকে তাকায়। ম্যাম, আসতে, স্যার শুনতে পেলে কিন্তু। শুনুক, ওকে আমাকে ফাঁসি দেবে। 3 দিন ধরে আমাকে দিয়ে গাদার খাটুনি খাটাচ্ছে। এই ফাইল আনো, ওই কফি আনো, এসি বাড়াও, এসি কমাও। ও কি জেনেটিক কর্পোরেশনের মালিক নাকি আবহাওয়া অফিসের ডিরেক্টর? ম্যাম, কাইন্ডলি ফাইলগুলো ভেতরে নিয়ে যান, স্যার 10 মিনিট আগে চেয়েছিলেন। মেহের ফাইলগুলো বুকে জড়িয়ে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে সিওর কেবিনের দরজার দিকে এগিয়ে যায়। দরজায় নক না করে সে ধরাম করে দরজা খুলে ভেতরে ঢোকে। নয়ন তার বিশাল রিভলভিং চেয়ারে বসে ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু টাইপ করছিল। তার পরনে সাদা শার্ট, হাতা কোণে পর্যন্ত গোটানো, চোখে সেই রিমেলসের চশমা। মেহেরের ধরফর করে ঢোকার শব্দে সে ল্যাপটপ থেকে চোখ সরায় না। মেহের গদগদ করে হেঁটে গিয়ে টেবিলের ওপর ফাইলগুলো থপাস করে ফেলে। এই নাও তোমার দাসের রাজ্যের হিসাব। আর কিছু লাগবে জাহাপানা? নাকি এবার আমাকে দিয়ে অফিসে ঝাড়ু দেওয়া হবে? তোমাকে বলেছিলাম ফাইলগুলো রাখতে, আচার মারতে নয়। ফাইলের ভিতরে কাগজ আছে মেহের, ইট পাথর নয়। মেহের কোমরে হাত দিয়ে দাঁড়ায়। ওড়নাটা এক কাঁধ থেকে পড়ে যাচ্ছিল।
সে বিরক্তি নিয়ে সেটা ঠিক করে। ভদ্রতা শেখাবে না আমাকে। 3 দিন ধরে আমাকে দিয়ে যা করাচ্ছ, এর চেয়ে রিক্সা চালালো সম্মানের ছিল। আমি রিজাইন দিব। রিজন দেওয়ার অপশন চুক্তিতে নেই মিস চৌধুরী। বলে যেও না তোমার বাবার সিগনেচার করা বন্ড পেপার আমার লকারে আছে। তুমি কাজ ছাড়লে তোমার বাবার সরকারও ছাড়তে হবে। চয়েস ইজ ইয়ার্স। তুমি একটা আস্ত শয়তান, সাইকোপ্যাথ। প্রশংসার জন্য ধন্যবাদ। এখন কাজের কথায় আছি। আমার কফি দরকার, ব্ল্যাক, নো সুগার। আর হ্যাঁ, কফিটা যেন খাওয়ার যোগ্য হয়। গতকালের মতো যেন মনে না হয় ওটা ড্রেনের পানি। আমি আবার কফি বানাবো? অফিসে কি পিওর নেই? পিওন আছে, কিন্তু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তুমি। আর আমার কফি বানানো তোমার জব ডেসক্রিপশনের 1 নম্বর পয়েন্ট। যাও কফি নিয়ে আসো, 2 মিনিট সময়। অসভ্য লোক। বলে বিড়বিড় করতে করতে কেবিন থেকে বেরিয়ে যায়। পেন্ট্রিতে ঢুকে মেহের কফি মগের দিকে তাকিয়ে থাকে। তার মাথায় তখন দুষ্টবুদ্ধি খেলছে। সে কফি মেকারে পানি আর কফি পাউডার দেয়, তারপর চিনির বয়মটা হাতে নেয়। নো সুগার, তাই না? ঠিক আছে মিস্টার বিলিয়নিয়ার, চিনি দিব না, কিন্তু কিছু তো একটা দিতেই হবে। তোমার জীবনটা আমি তেতো করতে নাই পারি, নোনা তো করতেই পারি। সে পাশের তাক থেকে লবণের বয়মটা নামায়। 1 চামচ, না 2 চামচ ভর্তি লবণ দিতে হবে। সে মগের ভেতরে ঢেলে দেয়। চামচ দিয়ে ভালো করে নেড়ে দেয় যাতে বোঝা না যায়। কালো কফির রঙের কোনো পরিবর্তন হয় না। মেহেরের ঠোঁটে এক শয়তানি হাসি ফুটে ওঠে। আজকের কফি খেয়ে তোমার ওই ভাব মারা মুখটা কেমন হয় সেটা দেখার জন্য আমি 20 কোটি টাকাও দিতে পারি। ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড আহমেদ। ট্রেতে করে কফিটা নিয়ে মেহের আবার কেবিনে ঢোকে। তার মুখের হাসিটা সে জোর করে লুকিয়ে গম্ভীর ভাব ধরে রাখে। নয়ন তখন ল্যাপটপের দিকে তাকিয়ে ফোনে কারো সাথে ইংরেজিতে কথা বলছে। Yeah, cancel the deal based on Article 4. I don't care about their loss. That's business. Bye. ফোনটা রেখে সে মেহেরের দিকে তাকায়। মেহের আলতো করে কফির মগটা টেবিলের উপর রাখে। স্যার, আপনার কফি একদম আপনার ইনস্ট্রাকশনের মতো, নো সুগার। তুমি কফিটার সাথে বিষ মেশাওনি তো? ছি ছি ছি, আমি কি খুনি? আমি তো শুধু আপনার বাধ্য কর্মচারী। নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। নয়ন মগটা হাতে নেয়। মেহের নিজের শ্বাস আটকে রাখে। তার চোখ নয়নের ঠোঁটের দিকে। এই তো, এক্ষুনি চুমুক দিবে আর এক্ষুনি থুতু করে ফেলে দিয়ে চিৎকার করবে। দৃশ্যটা কল্পনা করি আবার আনন্দ লাগছে। নয়ন মগে চুমুক দিল। মেহেরের চোখ চকচক করছে। সে অপেক্ষা করছে বিস্ফোরণের। নয়ন এক ঢোক গিলল, তারপর থামল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। কি হলো? নয়ন ভ্রুকুচকে কফির দিকে তাকালো না। সে খুব স্বাভাবিকভাবে দ্বিতীয়বার চুমুক দিল, তারপর তৃতীয়বার, এবং অবিশ্বাস্যভাবে পুরো কফিটা শেষ করে মগটা নামিয়ে রাখল। তার মুখের পেশি একটুও কাঁপল না। মেহেরের চোখ কপালে ওঠার দশা। আমি কি ভুল করে লবণের বদলে চিনি দিয়ে দিলাম নাকি? না, আমি তো নিচে দেখেছি লবণের বয়াম। মেহের আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল। কি ব্যাপার? কফি মানে কফিটা ঠিক আছে? নয়ন ফাইল থেকে মুখ তুলে সে চশমাটা খুলে টেবিলের উপর রাখে। তারপর টিস্যু দিয়ে ঠোঁট মুছে খুব ধীর স্থিরভাবে মেহেরের চোখের দিকে তাকায়। কফিতে চিনি বোতলে লবণ ছিল মেহের। মানে আপনি বুঝলেন কি করে? আর বুঝে থাকলে খেলেন কেন? আজকের কফিটা ঠিক তোমার চরিত্রের মতো হয়েছে মেহের। একটু বেশি ইনু না, যেদি ঝাঁঝালো কিন্তু ইন্টারেস্টিং। আপনি আপনি জেনে বুঝে লবণের কফি খেলেন স্যার? নয়ন উঠে দাঁড়ায়। সে টেবিলের পাশ দিয়ে ঘুরে মেহেরের দিকে এগিয়ে আসতে থাকে। মেহের অবচেতন মনে 1 পা পিছিয়ে যায়। আমার জীবনে এত তেতো অভিজ্ঞতা আছে মেহের। এই যে 2 চামচ লবণ আমার কাছে মিষ্টির মতো লাগে, কিন্তু নয়ন মেহেরের একদম সামনে এসে দাঁড়ায়। মেহের টেবিলের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। পালানোর পথ নেই। বসের সাথে ফ্রাঙ্ক করার একটা শাস্তি তো পেতেই হবে, তাই না? শাস্তি? আমি তো ভুল করে। নয়ন 1 হাত দিয়ে টেবিলের ওপর ভর দেয়। মেহেরকে নিজের বাহুডোরে আটকে ফেলে। অন্য হাত দিয়ে সে খুব আলতো করে মেহেরের ওড়নার একটা কোণা ধরে। মেহেরের নিঃশ্বাস আটকে যায়।
নয়নের গায়ের দামি কোলনের গন্ধ তাকে আচ্ছন্ন করে ফেলেছে। নয়নের চোখ মেহেরের চোখের গভীর পর্যন্ত দেখছে। মিথ্যা বলাটা তোমাকে মানায় না। তোমার এই শয়তানি হাসিটা আমি সিসিটিভি ফুটেজে লাইভে দেখেছি। আপনি আপনি সিসিটিভি দেখেছিলেন? নয়ন মেহেরের ওড়নাটার কোনাটা আঙুলে পেঁচিয়ে তাকে আরেকটু নিজের দিকে টানে। দুজনেই এখন এত কাছাকাছি যে তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আমি সব দেখি। এই অফিসে এমন একটা দলিকোনাও নড়ে না যেটা আমার পারমিশন ছাড়া নড়তে পারে। আর তুমি তো। নয়ন থেমে যায়। তার দৃষ্টি মেহেরের ঠোঁট থেকে চোখ আর চোখ থেকে কপালে থাকা কালো টিপটার উপর স্থির হয়। তোমাকে বলেছিলাম সোলার ক্যান্স পরে আসতে, ভেবেছিলাম এতে তোমার অহংকারটা একটু কমবে, কিন্তু তোমাকে তো আরো বেশি বিপজ্জনক লাগছে। বিপজ্জনক মানে? নয়ন একটু ঝুঁকে মেহেরের কানের কাছে মুখ নেয়। তার গরম নিঃশ্বাস মেহেরের ঘাড়ে লাগতেই মেহেরের শরীরে কাঁটা দিয়ে ওঠে। বিপজ্জনক মানে? তোমাকে দেখে আমার কাজের ফোকাস নষ্ট হচ্ছে, আর ব্যবসার ক্ষতি আমি সহ্য করি না। এখন যদি কিছু হয়ে যায়? মেহেরের হাত পা অবশ হয়ে আসছে। সে নয়নের বুকে হাত দিয়ে তাকে সরাতে চাইল, কিন্তু তার হাতে কোনো শক্তি নেই। তাহলে আমাকে যেতে দিন। না, শাস্তিটা এখনো দেয়নি। কি শাস্তি? আজ সারাদিন তুমি তোমার ডেস্কে বসবে না। তুমি ওই সোফায় বসে থাকবে, একদম আমার চোখের সামনে নড়বে না। তোমাকে রাগলে খুব কিউট লাগে, আর আমার কাজের ফাঁকে বোরিং লাগলে তোমাকে দেখে এন্টারটেইনমেন্ট হব। এটা আবার কোন ধরনের শাস্তি? নয়ন আবার নিজের চেয়ারে ফিরে গিয়ে বসে। সে ফাইলে মনোযোগ দেওয়ার ভান করে। তোমার জন্য এটাই শাস্তি, কারণ তোমাকে ইগনোর করে কাজ করাটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। এখন চুপচাপ গিয়ে বসো। আর হ্যাঁ, পরের বার কফিতে বিষ দিলেও আমি খেয়ে ফেলবো, তাই লবণের অপচয় করো না। মেহের দ্রুত পায়ে গিয়ে সোফায় ধপ করে বসে পড়ে। তার গাল দুটো এখনো গরম হয়ে আছে। সে আর চোখে নয়নের দিকে তাকায়। লোকটা কাজে ডুবে গেছে, যেন কিছুক্ষণ আগে কিছুই হয়নি। মেহের নিজের বুকের বাম পাশে হাত রাখে, সেখানে হাতুড়ির বাড়ি পড়ছে। এই লোকটা আসলে কি এত নিষ্ঠুরভাবে কথা বলে, আবার এমনভাবে তাকায় যেন। উফ মেহে, কন্ট্রোল। তুই ওকে ঘৃণা করিস, ও তোর বাবার শত্রু, কিন্তু ওর কফি খাওয়ার স্টাইলটা এত ঢ্যাসিং কেন? মনে মনে আমাকে গালি দেওয়া বন্ধ করো, আমি শুনতে পাচ্ছি। আমি গালি দিচ্ছিলাম না। গুড, তাহলে মনে মনে আমার প্রশংসা করছিলেন নাকি? হ্যাঁ, দ্যাটস ইভেন বেটার। মেহের বালিশটা কোলে নিয়ে মুখ গুজে বসে আছে। তার ঠোঁটের কোণে অজান্তেই একচিলতে হাসি ফুটে ওঠে। এই কফি ওয়ারে সে হারলেও মনটা আজ অদ্ভুত ভালো লাগছে। রাত 9:15। জেনিথ কর্পোরেশনের 50 তলা বিল্ডিংটা এখন প্রায় জনশূন্য। সিকিউরিটি গার্ড আর ক্লিনার ছাড়া কেউ নেই। সারাদিনের ব্যস্ততা শেষে অফিসটা এখন শান্ত। মেহের ক্লান্ত পায়ে লিফটের দিকে হাঁটছে। তার হাতে ব্যাগটা ঝুলছে যেন ওটার ওজন 100 কেজি। পেছনে পকেটে হাত দিয়ে ধীর পায়ে আসছে নয়ন। তার মুখে ক্লান্তির কোনো ছাপ নেই, বরং সে বেশ ফুরফুরে মেজাজে আছে। মেহের লিফটের বোতামে চাপ দেয়। তার চেহারা বিরক্তিতে কুঁচকে আছে। তুমি কি মানুষ নাকি রোবট? রাত 9টা বাজে। লেবার ল অনুযায়ী এটা নির্যাতনের পর্যায়ে পড়ে। আমি কালই মানবাধিকার কমিশনে নালিশ করব। নয়ন তার পাশে এসে দাঁড়ায়। সে লিফটের ওপরের ডিজিটাল ডিসপ্লের দিকে তাকিয়ে থাকে, যেখানে ফ্লোর নম্বর নামছে। মানবাধিকার কমিশন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। নালিশ করতে হলেও তোমাকে কাল অফিস টাইমে ছুটি নিতে হবে, যেটা আমি দেব না। সো কমপ্লেন ক্যান্সেল। অসহ্য, তোমার সাথে কথা বলাই পাপ। আমার খিদে পেয়েছে, আমার ঘুম পেয়েছে, আর তুমি? আর আমি তোমাকে পৃথিবীর টপ বিজনেস ট্রিক্স শেখাচ্ছি, কৃতজ্ঞতা থাকা উচিত। কৃতজ্ঞ? তোমার কফিতে আমি আবার লবণ দিব, দেখো তুমি। লিফটের দরজা টুং শব্দ করে খুলে যায়। দুজনে ভেতরে ঢোকে। মেহের দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। নয়ন গ্রাউন্ড ফ্লোরের বাটন চাপ দেয়। লিফটের দরজা বন্ধ হয় এবং একটি মসৃণ গতিতে নিচে নামতে শুরু করে। লিফটের ভেতরে পিনপতন নীরবতা, শুধু মেহেরের দীর্ঘশ্বাসের শব্দ। লিফট যখন 25 তলায়, হঠাৎ গুম করে একটা বিকট শব্দ হয় এবং লিফটটা প্রচণ্ড এক ঝাঁকুনি দিয়ে থেমে যায়।
মেহের ছিটকে গিয়ে নয়নের বাহু খামচে ধরে। ও মা, কি হলো? ভূমিকম্প? না, মনে হচ্ছে মেকানিক্যাল ফল্ট বা পাওয়ার গ্রিড ফিল করছে। ঠিক সেই মুহূর্তেই লিফটের ভেতরের উজ্জ্বল আলোগুলো দপ করে নিভে যায়। ইমার্জেন্সি লাইটটাও জ্বলে না। চারপাশে গ্রাস করে নেয় ঘুটঘুটে অন্ধকার, যেন কবরের নীরবতা নেমে আসে। মেহেরের হাত নয়নের বাহু থেকে পিছলে যায়। অন্ধকারে প্রথম ধাক্কাটা লাগতেই মেহেরের ছোটবেলার সেই ট্রমা ফিরে আসে। ক্লোস্টোফোবিয়া, বন্ধ জায়গা এবং অন্ধকার মেহেরের সবচেয়ে বড় দুর্বলতা। নয়ন, নয়ন, লাইট জ্বালাও। আমি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। মেহের রিল্যাক্স, জেনারেটর অন হতে কয়েক সেকেন্ড সময় নেবে। আমি ইন্টারকম চেক করছি। অন্ধকারে খসখস শব্দ শোনা যায়। নয়ন ইন্টারকমের বাটন চাপছে, কিন্তু কোনো সাড়া নেই। ডেড সাইলেন্স। 1 মিনিট কেটে যায়, আলো আসে না। এসি বন্ধ হয়ে গেছে। ভেতরের বাতাস ক্রমশ ভারী মনে হতে থাকে মেহেরের কাছে। তার মনে হচ্ছে চারপাশের দেয়ালগুলো তাকে পিষে ফেলার জন্য এগিয়ে আসছে। নয়ন, প্লিজ কিছু একটা করো। আমার দম বন্ধ হয়ে আসছে। ওরা ওরা আমাকে মেরেই ফেলবে। নয়ন বুঝতে পারে মেহেরের প্যানিক অ্যাটাক করছে। সে অন্ধকারে মেহেরের অবস্থান বোঝার চেষ্টা করে। মেহের, কেউ নেই এখানে, শুধু আমি আর তুমি। ভয় পাওয়ার কিছু নেই। না না, অন্ধকার। আমি শ্বাস নিতে পারছি না। আমাকে বের করো। বাবা, বাবা বাঁচাও। মেহের লিফটের দরজায় ধপাধপ করে বাড়ি মারতে থাকে। তার নখগুলো মেটালের দরজায় আঁচড় কাটে। খুলে দাও, প্লিজ খুলে দাও, আমি মরে যাব। হঠাৎ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। তীব্র আলোয় নয়ন দেখে মেহের লিফটের এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে। তার হাত দুটো গলার কাছে, যেন সে নিজেই নিজের গলা টিপে ধরছে শ্বাস নেওয়ার জন্য। চোখ বড় বড়, পুরো শরীর থরথর করে কাঁপছে, ঘেমে একাকার। নয়ন দ্রুত মেহেরের সামনে হাঁটু গেড়ে বসে। সে মেহেরের কাঁধে ধরে ঝাঁকুনি দেয়। মেহের, মেহের আমার দিকে তাকাও। লুক এট মি। বাতাস, বাতাস নেই। আমি আমি মেহের, কিচ্ছু হয়নি। টেক এ ডিপ ব্রেথ, শ্বাস নাও। মেহের নয়নের শার্টের কলার খামচে ধরে। তার নখ নয়নের গলায় বেঁধে যায়। আমি এখানে মরে যাব না। আমাকে যেতে দিও না প্লিজ। আমি অন্ধকার ভয় পাই। নয়ন বুঝতে পারে কথায় কাজ হবে না। মেহেরের এখন একটা শক্ত আশ্রয় দরকার। নয়ন কোনো দ্বিধা না করে মেহেরকে হ্যাঁচকা টানে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। তার এক হাত মেহেরের মাথার পেছনে, অন্য হাত মেহেরের পিঠের ওপর। সে মেহেরকে শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়, যেন তার শরীরের উষ্ণতা দিয়ে মেহেরের ভয়টা শুষে নেবে। আমি আছি তো, যতক্ষণ আমি আছি মৃত্যু তোমাকে ছোঁয়ার সাহস পাবে না। তুমি একা নও মেহের, একদম একা নও। মেহের প্রথমে ছটপট করতে থাকে, কিন্তু নয়নের শক্ত আলিঙ্গনের কাছে সে হার মানে। সে তার মুখটা নয়নের বুকে গুজে দেয়। নয়নের বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধকধক করছে। সে শব্দটা মেহেরের কানে পৌঁছায়, একটা জীবন্ত মানুষের হৃদস্পন্দন। শুনতে পাচ্ছ? আমি বেঁচে আছি, তুমিও বেঁচে আছো। আমার সাথে সাথে শ্বাস নাও। 1, 2। মেহের আস্তে আস্তে শান্ত হতে শুরু করে। নয়নের গায়ের পরিচিত গন্ধ আর তার হাতের স্পর্শ মেহেরকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। মনে হচ্ছে এই অন্ধকার লিফটটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। কিছুক্ষণ পর মেহেরের কান্না থামে, শুধু হেঁচকি উঠছে। সে মাথাটা একটু তোলে, কিন্তু নয়ন তাকে ছাড়ে না। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ফ্লোরে পড়ে আছে, যার আলো নিচ থেকে তাদের মুখের উপর পড়ছে। এক মায়াবী আলো আধারের খেলা। মেহের নয়নের দিকে তাকায়। এই সেই অহংকারী সিইও নয়ন নয়। এই নয়নের চোখে উদ্বেগ, মায়া আর গভীর ভালোবাসা। তুমি তুমি আমাকে ছাড়োনি কেন? আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি। নয়ন মেহেরের কপালে লেপ্টে থাকা ঘামে ভেজা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়। তার স্পর্শে মেহের কেঁপে ওঠে। তোমাকে ছেড়ে দিলে যে আমার নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, বোকা মেয়ে। তুমি আমাকে ঘৃণা করো না নয়ন। আমি তো সেই মেয়ে যে তোমাকে। চুপ, অতীতের কাসুন্দি এখন গাড়তে হবে না। বলো না, তুমি কি এখনো সেই ছোটবেলার অপমানে শোধ নিচ্ছ?
ঘৃণা করার জন্য মনে রাখতে হয় মেহের, আর ভালোবাসার জন্য সব ভুলে যেতে হয়। আমি গত 15 বছর ধরে প্রতিটা দিন চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে, তোমাকে ঘৃণা করতে, কিন্তু 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 পারছি কই। যতবার তোমাকে দেখি ততবার আমার রাগ জল হয়ে যায়। এই যে এখন তুমি আমার শার্টটা চোখের জল আর মেকআপ দিয়ে নষ্ট করে দিলে, কই আমার তো রাগ লাগছে না। শার্টের দাম আমি দিব, চেকবুক আছে আমার কাছেও। টাকা দিয়ে সব ঋণ সুদ না মিস চৌধুরী। নয়ন ধীরে ধীরে মেহেরের মুখের দিকে এগিয়ে আসে। তাদের মাঝখানের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। ফ্ল্যাশলাইটের আলোয় নয়নের চোখে জ্বলছে। মেহের তার দৃষ্টি সরাতে পারছে না। তার হৃদস্পন্দন আবারও বেড়ে গেছে, তবে এবার ভয় নয়, অন্য এক অনুভূতিতে। তাহলে কিভাবে শোধ হবে? জানি না, হতে এভাবে। নয়ন আরও কাছে আসে। তার গরম নিঃশ্বাস মেহেরের ঠোঁটে লাগে। মেহের অবচেতন মনে তার চোখ বন্ধ করে ফেলে। সে অপেক্ষা করছে। তার হাত নয়নের কাঁধ আঁকড়ে ধরে। সময় যেন থমকে গেছে। লিফটের বদ্ধ বাতাস এখন আর ভারী মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে অক্সিজেনে ভরপুর। নয়নের ঠোঁট মেহেরের ঠোঁট ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ লিফটের ফ্যান এবং লাইট একসাথে জ্বলে ওঠে। উজ্জ্বল আলোয় চারপাশ ভেসে যায়। লিফটটা আবার সচল হওয়ার যান্ত্রিক শব্দ করে নিচে নামতে শুরু করে। দুজনে বৈদ্যুতিক শকের মতো ছিটকে সরে যায়। নয়ন দ্রুত উঠে দাঁড়ায় এবং নিজের শার্ট ঠিক করে। মেহের ফ্লোর থেকে উঠে দাঁড়াতে গিয়ে একটু টলে যায়। নয়ন হাত বাড়িয়ে ধরতে গিয়েও গুটিয়ে দেয়। মেহের দ্রুত তার ওড়না ঠিক করে এবং চুলগুলো ঠিক করার চেষ্টা করে। তার মুখ লজ্জায় লাল টকটকে হয়ে আছে। সে নিচের দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, আল্লাহ, আমি কি করছিলাম? আর একটু হলে তো। হুম, পাওয়ার এসে গেছে মনে হয়। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে থামে। দরজা খুলে যায়। সামনে সিকিউরিটি গার্ড এবং মেইনটেন্সের লোকজন দাঁড়িয়ে আছে। তারা নয়ন আর মেহেরকে একসাথে দেখে একটু অবাক হয়, বিশেষ করে মেহেরের বিধ্বস্ত অবস্থা দেখে। সিকিউরিটি গার্ড বলে, স্যার, আপনারা ঠিক আছেন? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, অনেকক্ষণ চেষ্টা করছিলাম লাইন ঠিক করার। 15 মিনিট? তোমরা লিফট ঠিক করতে 15 মিনিট লাগিয়েছ। কালকের মধ্যে মেনটেন্যান্স টিমের রিপোর্ট আমার টেবিলে চাই। গাফিলতি আমি সহ্য করি না। সরি স্যার। নয়ন কটকট করে হেঁটে গাড়ির দিকে যায়। মেহের পিছু পিছু আসে। ড্রাইভার দরজা খুলে দেয়। দুজনে গাড়ির পেছনের সিটে বসে। মাঝখানে অনেকটা দূরত্ব। গাড়ি চলতে শুরু করে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো চলন্ত গাড়ির ভিতরে আলো ছায়ার খেলা তৈরি করছে। কেউ কোনো কথা বলছে না, কিন্তু তাদের মনের ভিতরে চলছে তোলপাড়। মেহের আর চোখে জানালার কাছ দিয়ে নয়নের প্রতিবিম্ব দেখে। নয়ন বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার চোয়াল শক্ত। হঠাৎ নয়ন নিজের হাতটা সিটের মাঝখানে রাখে। মেহের একটু নড়েচড়ে বসে। তারপর খুব সন্তর্পণে ভীরু ভীরু হাতে সে নিজের হাতটা নয়নের হাতের উপর রাখে। নয়ন হাত সরায় না। সে মেহেরের হাতটা শক্ত করে চেপে ধরে। মেহেরের আঙুলের ফাঁকে নয়নের আঙুলগুলো ঢুকে যায়। একটা শক্ত মুঠি। কোনো কথা না বলেই তারা একে অপরকে বলে দিল, আমি আছি। গাড়ি ছুটে চলে ঢাকার ব্যস্ত রাজপথ দিয়ে, কিন্তু গাড়ির পেছনের সিটে তখন এক নতুন গল্পের সূচনা হয়েছে, যে গল্পের নাম বিশ্বাস। কিন্তু নয়ন এত সহজে গলে গেল কেন? কিন্তু কারণ তো একটা অবশ্যই আছে। এভাবেই ধীরে ধীরে 1 সপ্তাহ কেটে যায়। একদিন রাত 8:30, ফিউচার ঢাকা, বিজনেস সামিট আফটার পার্টি। দ্য ওয়েস্ট ইনের বিশাল বলরুমটি আজ চাঁদের হাতে পরিণত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, মন্ত্রী, আমলা এবং বিদেশি ইনভেস্টররা উপস্থিত। মেহের আজ একটি গাঢ় নীল রঙের জর্জেট শাড়ি পরে পার্টিতে এসেছে নয়নের অর্ডারে, সাথে স্লিভলেস ব্লাউজ আর কানে হীরের দুল। চুলগুলো একপাশে কার্ল করে ছেড়ে দেওয়া। তাকে দেখছে না এমন মানুষ বলরুমে কমই আছে, কিন্তু মেহেরের চোখ শুধু একজনকে খুঁজছে, নয়ন। নয়ন বলরুমের এক কোণায় কয়েকজন বিদেশি ডেলিগেটের সাথে কথা বলছে। তার পরনে কালো টাক্সেডো, সাদা শার্ট আর কালো বোটাই। চুলগুলো জেল দিয়ে সেট করা।
সে মেহেরের দিকে তাকাচ্ছে না। মেহেরের কয়েকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও নয়ন ইচ্ছাকৃতভাবে অন্যদিকে তাকিয়ে আছে। মেহেরের মনটা খারাপ হয়ে যায়। সে একাই জুসের গ্লাস হাতে এক কোণায় দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই বলরুমে প্রবেশ করে রিয়াদ খান। রিয়াদ আন্ডারওয়ার্ল্ডের সাথে কানেকশন থাকা এক প্রভাবশালী ব্যবসায়ী এবং মেহেরের বাবার রাজনৈতিক প্রতিপক্ষ। রিয়াদ দেখতে বেশ সুদর্শন, কিন্তু তার চোখের চাহনিতে একটা লম্পট ভাব আছে। সে অনেক দিন ধরেই মেহেরের পিছু নিয়েছে। রিয়াদ মেহেরকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হাসে। সে ওয়েটারের ট্রে থেকে একটি ড্রিঙ্কস তুলে নিয়ে মেহেরের দিকে এগিয়ে যায়। Oh my god, the prettiest woman in the room standing alone. এটা তো অপরাধ। মেহের চমকে পাশে তাকায়। রিয়াদকে দেখে তার চেহারা শক্ত হয়ে যায়। মিস্টার রিয়াদ, আমি একা থাকতে পছন্দ করি। এক্সকিউজ মি। মেহের সরে যাওয়ার চেষ্টা করে। রিয়াদ দ্রুত এক পায়ে গিয়ে তার পথ আটকায়। আরে মিস চৌধুরী, এত তারা কিসের? আপনার বাবার সাথে আমার সম্পর্ক তো বেশ পুরনো। লাইব্রেরি থাকতেই পারে, কিন্তু আমাদের জেনারেশনের তো একটু মিলমিশ থাকা উচিত, তাই না? আপনার সাথে মিলমিশ করার কোনো ইচ্ছে আমার নেই। আমার পথ ছাড়ুন। এত রাগ ভালো না মেহের সাথে। নীল শাড়িতে তোমাকে আজ যা লাগছে না, উফ, মনে হচ্ছে নীল পরি। এই ড্রিঙ্কটা নাও, চিয়ার্স করি। আমি ড্রিঙ্ক করি না। আর আমাকে তুমি করে বলার সাহস আপনাকে কে দিয়েছে? মেহেরের গলার স্বর একটু চড়া। আশেপাশের কয়েকজন তাদের দিকে তাকায়। দূরে দাঁড়িয়ে থাকা নয়নের কানে মেহেরের গলার স্বর পৌঁছায়। সে ডেলিকেটদের সাথে কথা বলা থামিয়ে দেয়। তার চোখ তখনও অন্যদিকে, কিন্তু কান মেহেরের দিকে। রিয়াদ একটু ঝুঁকে মেহেরের কানের কাছে মুখ নেয়। সাহস তো আমার অনেক জান। প্রধানমন্ত্রীর মেয়ে বলেই তো বেশি লোভ লাগে। শোনো, ওই নয়ন নামের চাকরটার পেছনে ঘুরে লাভ নেই। ওর স্টেটাস আর তোমার স্টেটাস কি এক? আমার সাথে চলো, লং ড্রাইভে যাব। মুখ সামলে কথা বলুন। নয়ন আপনার মতো নিচু মন মানসিকতার লোক নয়। আর আপনি? রিয়াদ এবার মেহেরের ডান হাতটা খপ করে ধরে ফেলে। অনেক হয়েছে ভদ্রতা। হাত ধরেছি, সহজে ছাড়বো না। আসো আমার সাথে, একটু ড্যান্স ফ্লোরে যাই। ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। আপনি কি মাতাল? ছাড়ুন। রিয়াদ জোর করে মেহেরকে টান দেয়। মেহের টাল সামলাতে না পেরে রিয়াদের বুকের ওপর পড়ার উপক্রম হয়। রিয়াদ তার অন্য হাতটা মেহেরের কোমরে রাখার চেষ্টা করে। এত ভাব নিও না তো। ঠিক সেই মুহূর্তে ছনছন করে শব্দ হয়। পুরো হলরুম চমকে ওঠে। সবাই শব্দের উৎসের দিকে তাকায়। নয়ন যেখানে দাঁড়িয়েছিল সেখানে মেঝেময় কাচের টুকরো ছড়িয়ে আছে। তার হাতের জুসের গ্লাসটা সে এত জোরে মুষ্টিবদ্ধ করেছিল যে সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। কাচের টুকরো তার হাতের তালু কেটে ভেতরে ঢুকে গেছে। ফোঁটা ফোঁটা তাজা রক্ত টপটপ করে মার্বেলের মেঝেতে পড়ছে, কিন্তু নয়নের মুখে কোনো ব্যথার ছাপ নেই। তার চোয়াল পাথরের মতো শক্ত। চোখের মণি দুটো স্থির হয়ে আছে রিয়াদের হাতের উপর, যে হাতটা মেহেরকে ধরে আছে। মিস্টার আহমেদ, ইউ আর ব্লিডিং। নয়ন ডেলিগেটের কথার উত্তর দেয় না। সে ঝড়ের বেগে এগিয়ে আসে। রিয়াদ মেহেরকে ছেড়ে দিয়ে নয়নের দিকে তাকায়। আরে মিস্টার বিলিয়নিয়ার যে কি ভাই, গ্লাস ভাঙলে কেন? জেলাসি? হাতটা কি? যে হাত দিয়ে ওকে ধরেছিস সে হাতটা সরিয়ে নে, না হলে হাতটা শরীর থেকে আলাদা করতে আমার 2 সেকেন্ড লাগবে না। ওরে বাবা, কি ডায়লগ! হিরো হতে এসেছিস? জানিস আমি কে? আমি রিয়াদ খান। আমার গায়ে হাত দিলে। রিয়াদের কথা শেষ হওয়ার আগেই ধরাম করে শব্দ হয়। নয়নের ডান হাতের ঘুষিটা রিয়াদের চোয়ালে গিয়ে আছড়ে পড়ে। শব্দটা এত জোরালো ছিল যে মনে হলো কারো হাড় ভাঙল। রিয়াদ ছিটকে গিয়ে পেছনের ওয়েটারদের উপর পড়ে। ট্রে, গ্লাস, প্লেট সব ঝনঝন করে ভেঙে পড়ে। পুরো হলরুম স্তব্ধ। মিউজিক বন্ধ হয়ে গেছে। সবাই ভয়ে সিটিয়ে গেছে। রিয়াদ কোনো মতে উঠে দাঁড়ায়। তার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। সে পকেট থেকে ছুরি বের করার চেষ্টা করে আর তার বডিগার্ডদের ইশারা করে। তুই তুই আমাকে মারলি? তোকে আমি। নয়ন এক লাফে এগিয়ে গিয়ে রিয়াদের শার্টের কলার চেপে ধরে।
তাকে শূন্যে তোলে ফেলার উপক্রম করে। নয়নের চোখ দিয়ে যেন আগুনের হুলকা বের হচ্ছে। আমি কি সেটা মনে রাখার দরকার নেই, কিন্তু যার গায়ে হাত দিয়েছিস সে কে এটা যদি ভুলে যাস তাহলে তোর অস্তিত্বই আমি মুছে ফেলবো। তুই প্রধানমন্ত্রীর মেয়ের জন্য? প্রধানমন্ত্রী বা মন্ত্রী এসব আমি চিনি না। আমার জিনিসের উপর কেউ নজর দিলে আমি তার চোখ উপড়ে ফেলি, আর এ তো আমার। নয়ন হঠাৎ থেমে যায়, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে মেহেরের দিকে তাকায়। মেহের ভয়ে কাঁপছে, কিন্তু তার চোখে বিস্ময়। নয়ন কি বলতে চেয়েছিল? আমার ভালোবাসা, আমার জীবন। নয়ন নিজেকে সামলে নেয়। সে রিয়াদকে ছেড়ে দেয়। রিয়াদ ধপাস করে মাটিতে পড়ে যায়। আজ পার্টি বলে ছেড়ে দিলাম, এরপর যদি তোর ছায়াও ওর আশেপাশে দেখি তাহলে তোর ডেথ সার্টিফিকেট তৈরি করে রাখিস। গেট লস্ট। রিয়াদ অপমানিত হয়ে চোখ মুখ মুছতে মুছতে নিজের বডিগার্ডদের নিয়ে হলরুম ত্যাগ করে। যাওয়ার আগে সে একটা বিষাক্ত দৃষ্টি দিয়ে যায়। নয়ন এবার মেহেরের দিকে ফেরে। মেহেরের চোখ ছলছল করছে। নয়ন কারো দিকে না তাকিয়ে সবার সামনে মেহেরের হাত শক্ত করে ধরে। চলো। নয়ন, সবাই দেখছে। দেখুক, আমি তো লুকানোর জন্য কিছু করিনি। নয়ন মেহেরকে টেনে নিয়ে বলরুম থেকে বেরিয়ে যায়। শত শত ক্যামেরা আর চোখের সামনে দিয়ে সে মেহেরকে নিয়ে রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে যায় পার্কিং লটে। বাইরে হালকা বাতাস, পার্কিং লট নির্জন। নয়ন মেহেরকে টেনে এনে নিজের রোলস রয়েলসের সাথে চেপে ধরে। তার বুকের ওঠানামা এখনো স্বাভাবিক হয়নি। তোমাকে আমি কি বলেছিলাম? হ্যাঁ, কি বলেছিলাম? নয়ন, আমি বলেছিলাম আমার চোখের আড়ালে যাবে না। 1 মিনিট, মাত্র 1 মিনিট আমি অন্যদিকে তাকিয়েছি আর তুমি ওই জানোয়ারটার কাছে চলে গেলে। ও তোমাকে ঠাস করেছে, ওর সাহস হয় কি করে? নয়ন রাগে গাড়ির বনেটে খুশি মারে। আমার ইচ্ছে করছিল ওর হাত দুটো কেটে ফেলি। কেন বুঝো না মেহের? কেন আমাকে তো পাগল করো? মেহের এবার নয়নের দিকে ভালো করে তাকায়। নয়নের ডান হাত থেকে অঝরে রক্ত পড়ছে। কাচের টুকরো এখনও গেঁথে আছে। রক্ত গড়িয়ে মেহেরের নীল শাড়িতে পড়ছে। মেহেরের সব ভয় কেটে যায়। সে ঝটপট নয়নের হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। নয়ন, তুমি চুপ করো। তোমার হাতে আল্লাহ, কত রক্ত পড়ছে। তুমি আমার জন্য মারামারি করতে গেলে কেন? ছেড়ে দাও, এটা কিছু না। এটা কিচ্ছু না, পুরো হাত কেটে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো? মেহের আর দেরি করে না। সে নিজের কয়েক লাখ টাকা দামের ডিজাইনার শাড়ির আঁচলটা ধরে একটানে ছিঁড়ে ফেলে। নয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে। মেহের, তুমি? মেহের কোনো কথা শোনে না। সে খুব যত্ন করে নয়নের ক্ষতবিক্ষত হাতে শাড়ির কাপড়টা পেঁচিয়ে দিতে থাকে। তার চোখে জল নয়নে হাতে পড়ছে। খুব ব্যথা হচ্ছে, তাই না? আমি আমি সরি নয়ন, আমার জন্য তোমাকে সব সময় কষ্ট পেতে হয়। নয়ন মেহেরের মুখের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা যে একসময় তাকে তুচ্ছ করত, আজ তার জন্য নিজের শাড়ি ছেড়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। নয়নের রাগ মুহূর্তেই পানি হয়ে যায়। নয়ন আস্তে করে নিজের অন্য হাত দিয়ে মেহেরের চিবুকটা তুলে ধরে। ব্যথা হাতে লাগছে না রে পাগল, ব্যথা লাগে এখানে, বুকের এই বাম পাশে। যখন অন্য কেউ তোমার দিকে তাকায় আমি সহ্য করতে পারি না মেহের। কেন সহ্য করতে পারো না? আমি তো তোমার এমপ্লয়ি। বসটা কি এমপ্লয়ীদের জন্য মারামারি করে? তুমি শুধু এমপ্লয়ি, নিজেকে এটাই মনে হয়? তাহলে আমি কি? নয়ন মেহেরের আরও কাছে আসে। মেহের গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে। নয়ন তাকে 2 হাত দিয়ে আগলে রাখে। হাত কেন? দরকার হলে তোমার জন্য আমি গলা কেটে ফেলতে পারি। তুমি শুধু আমার মেহের, এই কথাটা এই ছোট্ট মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আজ থেকে তোমার ছায়ার মালিকও আমি। মেহেরের স্বরে শিউরে ওঠে। এই অধিকারবোধ, এই পাগলামি, এটাই তো সে চেয়েছিল। মেহের আলতো করে নয়নের ব্যান্ডেজ করা হাতে চুমু খায়। তারপর নয়নের চোখের দিকে তাকিয়ে একটু বাঁকা হাসে। অধিকার যখন দেখালেই মিস্টার বিলেনিয়ার, তখন সেটা সারা জীবন রাখতে পারবে তো, নাকি মাঝপথে আবার চেক ছুড়ে দিয়ে চলে যাবে? নয়ন শান্ত হয়ে যায়। সে মেহেরের কপালের ওপর পড়া চুলগুলো সরিয়ে দেয়।
তারপর খুব আলতো করে পরম মমতায় মেহেরের কপালে চুমু খায়। মৃত্যুর আগ পর্যন্ত, আর যদি মৃত্যুর পরও কিছু থাকে সেখানেও। মেহের চোখ বন্ধ করে ফেলে। এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলতে থাকে। পৃথিবীর সব কোলাহল থেমে গেছে, শুধু তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। এদিকে হোটেলের লবি। রিয়াদ আয়নায় নিজের ফাটা ঠোঁট দেখছে। টিস্যু দিয়ে রক্ত মুছতে মুছতে সে হিংস্রভাবে হাসছে। তার বডিগার্ড পাশে দাঁড়িয়ে। বস, ছেলেটা তো আপনাকে ইনসাল্ট করলো। ওরে কি এখনই তুলে আনবো? না, এখনই না। কাজ আমি করি না। সে পকেট থেকে ফোন বের করে। ফোনের স্ক্রিনে নয়ন আর মেহেরের একটু আগের পার্টির ছবি। সে জুম করে নয়নের রাগী চোখের দিকে তাকায়। কাউকে ফোনে বলে, হ্যালো, প্ল্যান চেঞ্জ। নয়ন আহমেদের উইকনেস পেয়ে গেছি। এতদিন ভাবতাম ও পাথরের মানুষ, কিন্তু ও আসলে কাচের। আর সেই কাচের নাম মেহের চৌধুরী। ওপাশ থেকে কিছু একটা বলা হয়। রিয়াদ শয়তানের মতো হেসে ওঠে। মেয়েটাকে তুলে নাও। মেহের আমার কাছে থাকলে জেন্ট কর্পোরেশনের মালিক আমার পায়ের কাছে এসে বসে থাকবে। খেলা এবার জমবে, আসল খেলা। ফোনটা কেটে রিয়াদ আবার আয়নায় নিজের দিকে তাকায়। নয়ন, তুই আমার গায়ে হাত দিয়েছিস, এর দাম তোকে তোর কলেজা দিয়ে শোধ করতে হবে। 4 দিন পর কেরানীগঞ্জের এক পরিত্যক্ত কেমিক্যাল ফ্যাক্টরি। রাত 2:30। শহরের কোলাহল থেকে অনেক দূরে বুড়িগঙ্গার তীরে এক ভুতুড়ে নীরবতা। পরিত্যক্ত ফ্যাক্টরিটার ভেতরে একটি টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে। ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ার শব্দ হচ্ছে। একটি মরিচা ধরা লোহার চেয়ারে মেহেরকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার গালে চড়মরার দাগ, ঠোঁটের কোণ ফেটে রক্ত জমাট বেঁধে আছে। সামনে একটি কাঠের বক্সের ওপর বসে আছে রিয়াদ। তার হাতে একটি লোডেড পিস্তল। সে পিস্তলে আঙুলে ঘোরাচ্ছে আর শয়তানের মতো হাসছে। কি ম্যাডাম, খুব তো দেমাগ দেখিয়েছিলে। আমার বাবা প্রাইম মিনিস্টার, আমি রাজকন্যা। এখন কোথায় তোমার বাবা, আর কোথায় তোমার সেই সুপারহিরো প্রেমিক? ও আসবে, ও তোকে ছাড়বে না রিয়াদ। তুই জানিস না কার লেজে পা দিয়েছিস তুই। আসবে, হ্যাঁ আসুক, আমি তো সেটাই চাই। তোর প্রেমিক নন এখন আমার পথা ফাঁদে পা দিয়েছে। ও তোকে বাঁচাতে আসবে, আর আমি ওর লাশের ওপর দাঁড়িয়ে তোকে বিয়ে করব। তারপর জেনিট কর্পোরেশন আর তোর বাবার ক্ষমতা সব আমার। রিয়াদ উঠে দাঁড়িয়ে মেহেরের চুলের মুঠি ধরে তার মুখটা উঠিয়ে ধরে। তোর বাবার পুলিশ এখন অন্য রাস্তায় ব্যারিকেড দিয়ে বসে আছে। এখানে কেউ আসবে না। আজ রাতে তুই শুধু আমার। মেহের ঘৃণায় রিয়াদের মুখে থুতু ছিটিয়ে দেয়। তোর মতো কুকুরের মুখে থুতু দিলেও পাপ হয়। নয়ন তোকে টুকরো টুকরো করে ফেলবে। রিয়াদ রাগে মেহেরের গালে পিস্তলের নল দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই বুম শব্দ হলো। এক প্রলয়ঙ্করে বিস্ফোরণের শব্দে পুরো ফ্যাক্টরি কেঁপে ওঠে। ফ্যাক্টরির মেন লোহার গেটটা উড়ে গিয়ে 50 ফুট দূরে ছিটকে পড়ে। ধুলো আর ধোঁয়ার চারপাশ অন্ধকার হয়ে যায়। রিয়াদ চমকে ওঠে। কি হলো, কেউ ওখানে? বাইরে থেকে রিয়াদের ওয়াকিটকি বেজে ওঠে। এক গুন্ডার আতঙ্কিত গলা শোনা যায়। বস, বস, হামলা হয়েছে। কেউ একজন গ্রেপ উড়িয়ে দিয়েছে। আমরা আটকাতে পারছি না। আহ! রিয়াদ দ্রুত পায়ে সিসিটিভির মনিটরের সামনে যায়। মেহেরও ঘাড় ঘুরিয়ে মনিটরের দিকে তাকায়। মনিটরের সাদা কালো পর্দায় দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলি ভেদ করে একজন মানুষ হেঁটে আসছে। একা, কোনো বডিগার্ড নেই, কোনো পুলিশ নেই। নয়ন রিয়াদ ওয়াকিটকিতে চিৎকার করে, সবাই একসাথে অ্যাটাক কর, মেরে ফেল শালাকে, গুলি কর। 50 জন সশস্ত্র গুন্ডা চারদিক থেকে নয়নকে ঘিরে ধরে। তাদের হাতে রামদা, হকি স্টিক আর বন্দুক। মনিটরে মেহের দেখছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। না নয়ন, তুমি চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি একা পারবে না, চলে যাও। কিন্তু নয়ন থামে না। প্রথম গুন্ডাটা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। নয়ন চোখের পলকে হাতের রডটা ঘুরিয়ে তার মাথায় আঘাত করে। ঠাস, গুন্ডাটা মাটিতে লুটিয়ে পড়ে। শুরু হয় এক ভয়ানক তাণ্ডব। নয়ন আজ মানুষ নয়, সে আজ সাক্ষাৎ আজরাইল।
সে এক একজনকে ধরছে আর শূন্যে ছুরি মারছে। তার পিঠে রামদার কোপ পড়ছে, শার্ট ছেড়ে রক্ত বের হচ্ছে, কিন্তু সে থামছে না। নয়ন প্রতিটি আঘাতেই চিৎকার করছে, মেহের কোথায়? আমার মেহের কোথায়? ভেতরে মেহের কান্নায় ভেঙে পড়ে। সে দড়ি ছেড়ার আপ্রাণ চেষ্টা করে। আমাকে ছেড়ে দে, আমি যাব, ও মরে যাচ্ছে নয়ন। মনিটরে দেখা যাচ্ছে নয়নের সারা শরীর রক্তে ভিজে গেছে, তার কপালে গভীর ক্ষত। তবুও সে উঠে দাঁড়াচ্ছে। একজন গুন্ডা পেছন থেকে তাকে রড দিয়ে মারে। নয়ন ঘুরে দাঁড়িয়ে সেই রডটা কেড়ে নিয়ে তার পেটে ঢুকিয়ে দেয়। তার চোখে কোনো দয়া নেই, শুধু প্রিয়তমাকে হারানোর ভয় আর শত্রুকে শেষ করার ইচ্ছা। প্রায় 20 মিনিট ধরে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের পর করিডোরে শুধু গোগানের শব্দ আর নয়নের ভারী পায়ের আওয়াজ। সে ফ্যাক্টরির মেন ফ্লোরের দরজায় এসে দাঁড়ায়। ধরাম করে দরজা ভেঙে নয়ন ভেতরে প্রবেশ করে। সে হাঁপাচ্ছে, তার সাদা শার্ট এখন টকটকে লাল, হাতে ধরা লোহার রডটা রক্তে পিচ্ছিল হয়ে গেছে। রিয়াদ ভয় পেয়ে মেহেরকে টেনে তুলে তার মাথায় পিস্তল ঠেকায়। রিয়াদের হাত কাঁপছে, সে বিশ্বাস করতে পারছে না একটা মানুষ একা 50 জনকে শেষ করে দিতে পারে। দাঁড়া, আর এক পায়ে গলে তোর প্রেমিকার খুলি উড়িয়ে দিব, একদম নড়বি না। নয়ন দাঁড়িয়ে পড়ে, তার বুক ওঠানামা করছে। চোখের চশমাটা ভেঙে গেছে অনেক আগেই। সে হাতের রডটা শক্ত করে ধরে মেহেরের দিকে তাকায়। মেহেরের দিকে তাকিয়ে তার চোখের আগুন মুহূর্তেই নিভে গিয়ে এক গভীর বেদনায় রূপ নেয়। নয়ন, তুমি কেন এলে? তোমার সারা শরীর কেটে গেছে। বলেছিলাম না তোমার ছায়ার মালিকও আমি। ছায়া কি কখনো শরীর ছেড়ে চলে যায়? অনেক রোম্যান্স হচ্ছে, এবার মরার জন্য তৈরি হ। নয়ন আহমেদ, তোরই ভালোবাসাই তোর দুর্বলতা, আজ তুই আমার পায়ে পড়বি। রিয়া, তুই ভুল করলি। তুই আমার দুর্বলতাকে ধরিসনি, তুই আমার সুপ্ত শক্তিকে জাগিয়ে দিয়েছিস। তুই বাঘের গুহায় ঢুকে বাঘিনীকে স্পর্শ করেছিস। চুপ, রডটা ফেলে দে, তাহলে আমি গুলি করব। 3 গুনব, 1। নয়ন খুব শান্ত ভঙ্গিতে তার পকেটে হাত দেয়। রিয়াদ আরো শক্ত করে পিস্তল ধরে। কি বের করছিস? হাত তোল। নয়ন পকেট থেকে সেই পুরনো জং ধরা 1 টাকার কয়েনটা বের করে, যেটা মেহের এক সময় ফিরিয়ে দিয়েছিল। সে কয়েনটা আঙুলের টকায় নিয়ে রিয়াদের দিকে দেখায়। তোর জীবনের দাম এই 1 টাকার চেয়েও কম, রিয়াদ। নয়ন কয়েনটা টস করে। কয়েনটা শূন্যে ঘুরে টিং শব্দ করে উপরে ওঠে। ফ্যাক্টরির টিমে আলোয় কয়েনটা চকচক করে ওঠে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী রিয়াদের নজর সেকেন্ডের ভগ্নাংশের জন্য ওই ঘুরন্ত কয়েনটার দিকে যায়। কি? সেই মুহূর্ত মাত্র 1 সেকেন্ড। নয়ন তার সর্বশক্তি দিয়ে হাতের লোহার রডটা বর্ষার মতো ছড়ে মারে। বাতাস চিরে রডটা গিয়ে গেঁথে যায় রিয়াদের ডান কাঁধে। আহ! যন্ত্রটায় রিয়াদের হাত থেকে পিস্তলটা ছিটকে দূরে গিয়ে পড়ে। সে ছিটকে গিয়ে পেছনের কাঠের বক্সের উপর পড়ে। নয়ন আর দেরি করে না, সে দৌড়ে গিয়ে এক লাফে রিয়াদের বুকের ওপর চড়ে বসে। শুরু হয় এলোপাথারি ঘুষি। তুই আমার মেহেরকে চুয়েছিস, তুই একে কাঁদিয়েছিস, তাই না? প্রতিটি ঘুষির সাথে রিয়াদের নাক মুখ ফেটে যাচ্ছে। রিয়াদ অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম। ঠিক তখনই বাইরে সাইরেনের শব্দ শোনা যায়। পুলিশ চলে এসেছে। নয়ন আগেই লোকেশন পাঠিয়ে রেখেছিল। ডিবি পুলিশের টিম এবং স্বয়ং প্রধানমন্ত্রী জনাব চৌধুরী দৌড়ে ভেতরে ঢোকেন। তাদের সাথে একজন বৃদ্ধ লোক, পরনে সাধারণ পাঞ্জাবি, চোখে মুখে আতঙ্ক। তিনি সাদেক, চৌধুরী বাড়ির পুরনো কেয়ারটেকার। পুলিশ অফিসার বলেন, হ্যান্ডস আপ, সবাই সরে দাঁড়ান। নয়ন রিয়াদকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। সে টলছে, রক্তক্ষরণে তার মাথা ঘুরছে। পুলিশ দ্রুত রিয়াদকে অ্যারেস্ট করে নিয়ে যায়। একজন লেডি কনস্টেবল এসে মেহেরের বাঁধন খুলে দেয়। মেহের মুক্ত হয়েই দৌড়ে গিয়ে নয়নকে জড়িয়ে ধরে। দুজনেই ধপাস করে নোংরা মেঝের ওপর বসে পড়ে। নয়ন মেহেরকে বুকে জড়িয়ে ধরে। মেহের নয়নের ক্ষতগুলোকে হাত বুলিয়ে দিচ্ছে আর পাগলের মতো কাঁদছে। তুমি এত পাগল কেন? মরে গেলে আমার কি হতো?
আমি কাকে নিয়ে বাঁচতাম? নয়ন যন্ত্রণার মধ্যেও হেসে মেহেরের চোখের জল মুছিয়ে দেয়। বলেছিলাম না আকাশ কিনবো। তুমি আমার সেই আকাশ মেহের। আকাশ ছাড়া কি এই মাটির কোনো দাম আছে? প্রধানমন্ত্রী জনাব চৌধুরী এগিয়ে আসেন। তিনি এই দৃশ্য দেখে স্তম্ভিত। তার মেয়ে এক সাধারণ ছেলেকে এভাবে জড়িয়ে ধরে আছে, কিন্তু তার চেয়েও বড় সত্য এখন উন্মোচিত হবে। মেহের, মা তুমি ঠিক আছো? বাবা, তুমি জানো এই রিয়াদকে তুমিই প্রশ্রয় দিয়েছো, আর দেখো আজ তোমার জীবন বাঁচালো কে? সেই ছেলেটা যাকে তুমি একদিন চোর অপবাদ দিয়ে বের করে দিয়েছিলে। মেহের শান্ত হও, তোমার বাবার উপর রাগ করো না। উনি যা করেছেন সেটা হয়তো নিয়তি ছিল। না নয়ন, আমি মানব না। বাবা, তুমি আজ নয়নের কাছে ক্ষমা চাইবে। নয়ন কষ্ট করে উঠে দাঁড়ায়। সে সাদেক মিয়ার দিকে তাকায়। সাদেক মিয়া দরজার পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। মিস্টার চৌধুরী, সময় এসেছে সত্যিটা বলে দেওয়ার। মেহেরকে আর অন্ধকারে রাখবেন না। কিসের সত্য? প্রধানমন্ত্রী মাথা নিচু করে ফেলেন। তিনি সাদেককে ইশারা করেন। সাদেক কাঁপতে কাঁপতে এগিয়ে আসেন। আম্মাজান, সাদেক চাচা, তুমি এখানে? মেহের, যাকে তুমি বাবা বলে জানো, উনি তোমার জন্মদাতা নন। উনি তোমাকে লালন পালন করেছেন ঠিকই, কিন্তু তোমার শরীরে যার রক্ত বইছে তিনি ওই প্রধানমন্ত্রী নন। তিনি ওই সামনে দাঁড়িয়ে থাকা সাদেক চাচা। কি বলছো এসব? পাগল হয়ে গেছো নয়ন? বাবা, ও কি বলছে এসব? ও সত্যি বলছে মা। 25 বছর আগে হসপিটালে আমার স্ত্রী যখন মৃত সন্তান প্রসব করেন, তখন ডাক্তারকে বলে আর তোমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য সাদিকের মেয়েকে আমার কোলে দেওয়া হয়। সাদিক সব জানতো, কিন্তু সে আমার স্ত্রীর মানসিক অবস্থার কথা ভেবে চুপ ছিল। ও নিজের মেয়েকে আমার হাতে তুলে দিয়ে সারা জীবন বাড়ির চাকর হয়ে কাটিয়েছে, শুধু তোমাকে এক নজর দেখার জন্য। মেহের স্তব্ধ হয়ে যায়। তার এত অহংকার, এত আভিজাত্য প্রধানমন্ত্রীর মেয়ে হওয়ার, এত দম্ভ, সব নিমেষেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে এতদিন যাকে তুচ্ছ করেছে সেই চাকরের মেয়ে সে নিজে। মেহের কাঁপতে কাঁপতে সাদেকের দিকে তাকায়। সাদেক 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে আসার সাহস পাচ্ছে না। মা আমাকে মাফ করে দিস মা। আমি গরিব, রাজরানীর মতো রাখার সাধ্য আমার ছিল না, তাই। মেহেরের চোখ দিয়ে বন্যা বইছে। সে তার এতদিনের অহংকারের জন্য নিজেকে ঘৃণা করতে শুরু করে। সে তাকায় নয়নের দিকে। তুমিও সব জানতে? জানতাম, আমি অনেক আগে থেকে জানতাম। যেদিন তোমার সাদেক চাচার মুখে এসব শুনলাম, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই তো তোমাকে ঘৃণা করতে পারিনি মেহের। সেদিন চাচা আমাকে বলেছিলেন যে করি হোক ওনার মেয়েকে ওনার কাছে ফিরিয়ে দিতে। তোমার এই অহংকারটা যে মেয়েকেই, সেটা আমি জানতাম। আমি চেয়েছিলাম তুমি তোমার আসল শিকড়টা চিনতে শেখো। আমি তোমাকে ভাঙতে চাইনি, আমি তোমাকে গড়তে চেয়েছিলাম মেহের। তোমার কি কোনোদিনও মনে হয়নি যে আমি তোমাকে কেন এত হ্যারাস করতাম? তোমার 5 কোটি টাকার গাড়ির দাম আমি 20 কোটি দিয়ে কিনেছিলাম, 50 কোটি টাকার হার গিফট করেছিলাম। কেন করেছিলাম জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমার প্রতি তোমার বাবার ভালোবাসার জন্য করেছিলাম, শুধু তোমার আসল পরিচয়টা তোমাকে দেওয়ার জন্য। মেহের আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে দৌড়ে গিয়ে সাদেককে জড়িয়ে ধরে। বাবা, ও বাবা, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, আমি তোমায় চিনতে পারিনি। সাদেক তার হারানো মানিককে বুকে ফিরে পেয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। প্রধানমন্ত্রীও চোখের পানি মুছতে থাকেন। কিছুক্ষণ পর পুলিশ সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু নয়ন ফ্যাক্টরির ভাঙা ছাদের নিচে দাঁড়িয়ে থাকে। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছে, ঠিক সেই প্রথম দিনের মতো মুষলধারে বৃষ্টি। মেহের সাদেককে ছেড়ে নয়নের কাছে ফিরে আসে। নয়ন বৃষ্টির দিকে তাকিয়ে আছে। রক্ত ধুয়ে যাচ্ছে তার শরীর থেকে। মেহের গিয়ে নয়নের সামনে দাঁড়ায়। আজ তার চোখে কোনো অহংকার নেই, আছে শুধুই সমর্পণ। নয়ন, বলো সাদেকের মেয়ে মেহের। আমি তো এখন আর কেউ নেই, না প্রধানমন্ত্রীর মেয়ে, না কোনো রাজকন্যা। আমি এখন শুধুই এক সাধারণ মেয়ে। আমার কি যোগ্যতা আছে তোমার আকাশ হওয়ার? নয়ন মেহেরের হাতটা ধরে। সে পকেট থেকে আবার সেই 1 টাকার কয়েনটা বের করে মেহেরের হাতে দেয়। তোমার যোগ্যতা এই 1 টাকা নয় মেহের, তোমার যোগ্যতা হলো
তুমি একমাত্র মানুষ যে আমার এই পাথর হৃদয়টাকে গলাতে পেরেছ। তুমি সাধারণ নও, তুমি আমার, শুধুই আমার। আই লাভ ইউ আমার অহংকারী বিলিনিয়র। আমাকে আর কখনো ছেড়ে যেও না, কথা দাও। নয়ন মেহেরকে দুহাতে বুকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ টু আমার জগরাটে, না আমার সত্যিকারের রাজকন্যা।